টুপি ছাড়া এটা কে রেকর্ড করতেছে? এটা ওইদিকে তো বিয়ে করো রেকর্ড হতে হবে। আচ্ছা, আমরা ছিলাম 7 দিনব্যাপী লেখালেখি কর্মশালা শিক্ষক সাহিত্য মহফিলের আয়োজনে। কীভাবে ভালো লেখক হবেন ওস্তাদ মাহমুদ সিদ্দিক কথা বলছিলেন। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনারা যারা লাইভে ছিলেন দূরে বা কাছের, কী যে বিড়ম্বনা, এটা আপনি লাইভে আসলে আপনি বুঝবেন। এই যে আমি যখন এখন লাইভে আসছি তখন দ্রুত একটা ফোন আসলো এবং কেটে যেতে পারে, সমস্যা নাই, ফোন অফ করে দেবেন, আরও 10বার ফোন আসবে, উনি মনে করবেন না সমস্যা নেই। হ্যাঁ, মোট অফ করলে কী হবে? না, এই বুদ্ধি দিয়ে না, আমি আসি, আমার বুদ্ধিতে আমি করছি এবং মানে করতে দেন। ওস্তাদ মাহমুদ সিদ্দিক সুন্দর কথা বলছিলেন এবং চিন্তার যে একটু তর্ক বিতর্ক হওয়া দরকার, এটা আমাদের শুরু হওয়া দরকার। এদিকে দিতে বলছি না, আমার রেকর্ড করতে বলছে কখনো, তোমার দায়িত্ব দেন, আমি দায়িত্ব দিচ্ছি। কারণ সকল এই কোর্সের সকল ব্যর্থতা যাদেরকে দায়িত্ব দিয়েছি এর মধ্যে আমার ব্যর্থতা আছে। আপনারা আমার মনোভাব বোঝার চেষ্টা করেন নাই রেকর্ডের ক্ষেত্রে, সেটা আপনাদের কাছে কথার কোনো মূল্য অনেকের কাছে নেই, আমার কাছে আছে। যে আব্দুল মালিক সাহেবের কথা বলছেন, এই শেখরে কোর্সে উনি এসেছেন 2009-এ, এই 7 দিনব্যাপী কোর্সে। এবং ওনার বাইরে যে কথা বলছিলাম আবুল হাসান আবদুল্লাহ, উনি কিন্তু আধুনিক অনেক মাসলাই বোঝেন এবং আপনার এই নামটা যেন অনেকে আপনার কাছে পরিচিত না, আপনার বাংলাদেশ আলেম তো চিনেন না। আপনার যে মানে চিন্তার যে আপনাদের জড়তা আছে এটা তো অস্বীকার করা যায়, যেটাকে আবুল হাসান নদী রহমতুল্লাহ বলেছেন। আমিও জানি যে লাইভে আছে, আমি লুকোচুরি কিছু নাই। লাইভে আবদুল্লাহ চিন্তা চর্চা করতে চায়, তাফকির, এটা লোকলাই কিছু নাই। আমি আল্লাহকে বিশ্বাস করি এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরাতে আছে আমার মরতে হবে এবং দুনিয়াতে কিছু রেখে যেতে হবে। ইট ইজ হিজ নেম ইজ লাবি আবদুল্লাহ। আমরা ওস্তাদ মাহমুদ সিদ্দিক আসলে তার বিষয়ের আমি একটু স্পষ্ট করার জন্যই নানা প্রসঙ্গে নিয়ে গেছি। আপনাকে বুঝতে হবে আপনারা যারা চিন্তার চর্চা করতে চান, এটা হলো ইসলামের হুদুদের ভিতরে চিন্তা করতে হবে। আমি তাজাদ্দুদ পছন্দ, জিদ্দত পছন্দ, এগুলি শব্দ বুঝি। আমি তাকি সাহেব পড়ি, আমি আবুল হাসান নদভী পড়ি, আমি ইবনে কাইমও পড়ি, আমি ইবনে তাইমিয়াও পড়ি, আবার আমি ইউসুফ কাদেরও পড়ি, আবার বাংলাদেশ হুমায়ুন আহমদও পড়ি। আপনাদেরকে বুঝতে হবে যে বললাম তো আমার ফোন আসবে, এই যে ফোনটা এসে পড়েছে, বারবার ফোন আসবে। আমার যে কোনোভাবে বাসায় একটা ফোন দেয়, বলেন যে আধা ঘন্টা 1 ঘন্টা ফোন দেওয়া যাবে না, এবং দেখা যাবে যে ওনার কাছে আমার বাসার নম্বরটা নাই। ধন্যবাদ আপনাকে যে সাইফুল ভারী তার নম্বর আছে। মোহাম্মদ বাকিও ধরলে আপনি বলে দেন যে বাসায় 2 ঘন্টা আমাকে বিরত করা যাবে না। আপনারা জানেন না একটা কোর্স করতে কি অনুভব করতে হয়। রাত্রিকে খাবার আছে আপনাদের, তাহলে আপনার বড় কিছু হতে পারবেন। দূর থেকে মনে করবে কত টাকা মনে হয় আছে এদের পকেটে, এরকম লাইভে আসছে, এরপরে হলো কোর্স করছে, ঠিক না? যেটা একটা আব্দুল বারী সাহেব আসলেন, ওনাকে 5 মিনিট কথা বললে 800 টাকা দিতে হয়। আর এখানে 1.5 ঘন্টা ক্লাস নিয়ে গেলেন, যাওয়ার সময় আমাদেরকে আরও 20টা কলম দিয়ে গেলেন, আমরা যাওয়ার ভাড়াটা দিতে পারলাম না। তো দূর থেকে গিয়ে এটা মনে করবেন না যে আসলে মনে করেন যে যাক অসুবিধা নেই। ওস্তাদ একটু ফুর্তি করলাম, আমি আপনাদের সাথে ছিলাম লাইভ। আবদুল্লাহ কথা বলছেন ওস্তাদ মাহমুদ সিদ্দিক, আশা করি ভালো লাগবে আপনাদের। জীবন এর নানি সুখ দুঃখ অবশ্যই রাত্রে খাবে। আজকে তরমুজ খাইছেন না আপনারা নদীর ওপারে? কখনো চিন্তা করেছিলেন? বারবার বাসায় ফোন আসছে যে আপনি একটু ফোনটা করতে হবে, নাহলে ঠিক আছে আপনি ফোন দেন আর আমাকে বিরক্ত করতে থাক, আমি বিরক্ত হই, আবার ঢোকান না। ওস্তাদ আপনি শুরু করতে পারেন। আমরা জীবনের যন্ত্রের মধ্যে আসি, শোনেন, যারা নাকি এনকেতা হবে লেখালেখির জন্য আপনি 10বার ফোন দিয়ে আপনাকে ওই চেষ্টা করেন, আমার 10বার ফোনই আসবে, আমি যা বলেছি 10বারই আসবে। ওইদিকে জানেন, ওইদিকে যাই কথা বলেন, তাহলে এটাও রেকর্ড হতে থাকবে। আমার মারুফ একটু সহযোগিতা করো। আপনারা এগুলি সব সীমাবদ্ধতা শিখবেন। এই কোর্সের যে কষ্ট, দুঃখ, 7 দিনের যে কষ্ট, এটা আপনারা শিখতে হবে, তাহলে আপনারা কোর্স আয়োজন করতে পারবেন না। আমি যেটা মনে করি করবার সেটা করে ফেলি, বুঝেছেন? এই আমার বন্ধু বান্ধব আছে, তারা আমার সুখ দুঃখ জানে, এই জন্যই যে আমি সব কথাই লিখি, হুদুদের ঝুলি লিখি, উদ্বাস্ত জীবন। আমরা উদ্বাস্ত রোহিঙ্গাদের মধ্যে সবাই জানে। তবে আমি মোল্লা মানুষ, ওয়াজ মাহফিলে গেলে আজকে রাতে অনেক হালুয়া খেতে পারতাম, আমি মসজিদের ক্ষতিব, বুঝলেন, টাকাও দিত না। তো আপনাদের সাথে বসে আছি আমি, তো হালুয়াও আসবে না, রুটিও কি আসবে না, ওই ভাই মনে হয় তৃপ্তিটা মনে হয় খাওয়া পাবে না রাত্রে, আপনি খাওয়া পাবেন রাত্রে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আল্লাহ হুয়া রাজ্জাক যুল কুওয়াতুল মাতিন। যে ওস্তাদ মাহমুদ সিদ্দিক সাহেব আমাদের বলতেছিলেন, জি কথা বলতেছিলাম, what kind of skill and criteria needs a real writer? কি কি যোগ্যতা সত্যিকার লেখকের থাকা উচিত? 1 নম্বরে বলছিলাম স্ট্রং লিঙ্গুইস্টিক স্কিল, শক্তিশালী
ভাষার যোগ্যতা। 2 নাম্বার গ্লোরিয়াস থট, উজ্জ্বল চিন্তা, আল আফকার আল জলিলা। তৃতীয়ত বলতেছিলাম পাওয়ার অফ ইমাজিনেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আলেম ওলামার জন্য আরো বেশি, ফকিরদের জন্য একেবারে ওয়াজিব। পাওয়ার অফ ইমাজিনেশন, পাওয়ার অফ অবজারভেশন। পঞ্চম নাম্বার হলো লেখকের পাওয়ার অফ অবজারভেশন, একটা ইমাজিনেশন পাওয়ার আর একটা অবজারভেশন পাওয়ার। অবজারভেশন মানে একটা বাস্তব বিষয় আপনার সামনে, সেটাকে চতুর্ভুজ দৃষ্টিকোণে আপনার বিবেচনা খাটানো এবং সেখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা অবজারভেশন। এর বাস্তব মৌলিক বিষয়টাকে বুঝতে পারে, ওই যে আগে বলছিলাম রিয়েলিটি বোঝার ক্ষেত্রে, সেরকম অবজারভেশন করা। তো সাধারণ সেন্স থেকে নয়, একদম ডিপ থেকে ডিপে চলে যাওয়া কোনো একটা বিষয়ে এই বিষয়টাকে ভালোভাবে অবজারভেশন করা। আপনার বাংলায় বলে বিশ্লেষণ, পর্যবেক্ষণ করা। তো পর্যবেক্ষণ আলাদা একটা যোগ্যতা, কোনো বিষয় পর্যবেক্ষণ করা এটা আলাদা একটা যোগ্যতা। এখন লেখকের যদি পর্যবেক্ষণ পাওয়ার না থাকে, অবজারভেশন পাওয়ার না থাকে, তাহলে সে কোনো বিষয়কে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে না, উপস্থাপন করতে পারবে না। ঠিক আছে, একটা হলো বাস্তব বিষয় সামনে আছে, সেই বিষয়টাকে চতুর্ভুজ অ্যাঙ্গেল থেকে আপনার পর্যবেক্ষণ করে এর রহস্য উদ্ঘাটন করা, ভিতর থেকে বিষয়টাকে বুঝতে পারা, এটাকে বলে অবজারভেশন পাওয়ার। অবজারভেশন, পর্যবেক্ষণ পাওয়ার। তো লেখকের অবশ্যই অবজারভেশন পাওয়ার থাকতে হবে। বরং নলেজ মেমোরাইজ করা, এই মানে মুখস্থ করা, তথ্য মুখস্থ করার চেয়ে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো ইমাজিনেশন এবং অবজারভেশন। 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। অবজারভেশন পাওয়ার যদি না থাকে, তাহলে আপনি কোনো বিষয়ে রেজাল্ট বের করতে পারবেন না, এর সিক্রেট বুঝতে পারবেন না, এটার পজিটিভ নেগেটিভ সাইড বের করতে পারবেন না। অনেক বিষয় আছে যেগুলি আপনি বুঝতেই পারবেন না। তো সুতরাং আপনার লেখকের একেবারে অনেক মৌলিক বিষয়, তার ক্রাইটেরিয়া, তার বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকার দরকার, সেটা হলো অবজারভেশন পাওয়ার। একটা হলো ইমাজিনেশন পাওয়ার, আর একটা অবজারভেশন। পার্থক্য যদি একটু বলতেন যে আসলে কি পার্থক্য? ইমাজিনেশন মানে কল্পনা, যেটা বাস্তব কোনো রূপ নাই, কিন্তু বিষয়টা কল্পনা এসেছে। যেমন আমরা কল্পনা করতে পারি, আমরা এই চেয়ারে বসে আছি, এখানে সুইচ দিব আর এই চেয়ারটা উঠতে থাকবে, আমি আকাশে উঠতেছি, এমন একটা কবিরা করে বেশি। হ্যাঁ, এইটা যদি হতো, তো এইটা একটা কল্পনা। তো পৃথিবীতে এমন একটা সময় আসতে পারে, এবং চলেও আসছে প্রায়, আপনারা 2050 সালের পৃথিবী কেমন হবে একটা কিন্তু দেওয়া হয়েছে। সেখানে মানুষের, এই যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা দ্রুতগামী বাহন থাকবে, সুইচ দিবে আর সে আকাশে উঠতে থাকবে। তো ঠিক আছে, তো এটা হলো কল্পনা, কল্পনা থেকে আসে। আরেকটা হলো বাস্তব আছে আপনার চোখের সামনে, অবস্থাটা চোখের সামনে আছে, কিন্তু এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে বিবেচনা করা এবং সেখানের গোপন রহস্য, পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো আলাদা করে বের করে নিয়ে আসা, এরপরে সেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া, বিশ্লেষণ করা, এরপরে হুকুম লাগানো, এই বিষয়গুলো হতে পারে। যেটা চোখের সামনে আছে বিষয়টা, সেটা কল্পনা না, যেটা ঘটতেছে অথবা আমার চোখের সামনে আছে, এমন বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনার বিবেচনা করা এবং সেটার রিয়ালিটিটা বোঝার চেষ্টা করা, সেটার নাম হলো অবজারভেশন। আর যে সিফতটাও আমাদের মধ্যে যথেষ্ট অনুপস্থিত আমাদের মধ্যে, এবং সিস্টেমেটিক্যালভাবে সেখান থেকে আমরা ওইদিকে গিয়েছিলাম, সিস্টেমেটিক্যালভাবেও অবজারভেশনের বিষয়টা আমাদের নেই। যেমন ল্যাবরেটরি, যেখানে আপনার গবেষণা করা, অবজারভেশন আপনার করা, বিষয় নিয়ে গবেষণা করা, এর বাস্তবতা
ক্যালকুলেশন করে সেটা রেজাল্ট দাঁড় করানো, এই ধরনের ব্যবস্থা আমাদের জেনারেল লাইনের প্রতিষ্ঠান। এখন আপনি আঘাত করতেছে একটু, আপনি আঘাত করা মানে একটা সত্য বের হয়ে আসা। ব্রিটিশরা 200 বছর আমাদের যে অধীনে রেখেছিল, এর ভিতর থেকে এলমে দিন যে ওলামায়ে কেরাম ধারণ করে রেখেছিলেন, ওদের সাহিত্য ওনারা করেছেন, ঠিক না? এখন এই যে আজকে আমরা মানে একটা মানে দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি সরকারের মানে কৈমাস আবার সরকারিকরণের বিরুদ্ধে, এটা হলো আপনি স্পষ্টই বলি, এখন আমি সরকারিকরণ না, এটা বেসরকারিভাবে আছে, কিন্তু এরা আর কি পারবে? আপনি যে বলেন এটা কি বাগদাদ না স্পেন নাকি আপনার মানে এরকম মুসলিমদের সোনালী যুগে আছে আমরা মাদ্রাসাকে শিক্ষাকে বা মাদ্রাসাদেরকে কেন আঘাত করবো? মানে আপনার বিষয়টা নিয়ে কথা বলতেছি না, আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতেছি। যদি আপনি ধরেন স্বাভাবিকতই আমাদের একটা পরিসংখ্যানে আসছে ইউরোপের বিভিন্ন দেশের উন্নত বিশ্বগুলোর পড়াশোনার সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু দেশ আছে 5% লেকচার আর 95% আপনার প্র্যাকটিক্যাল, অর্থাৎ ছেলেদেরকে প্র্যাকটিক্যাল করানো হয় 95% আর লেকচার দেওয়া হয় 5%, এমনও দেশ আছে। আর কিছু কিছু দেশ আছে যে না, অর্ধেক আপনার 50% লেকচার আর 50% মানে আপনার ল্যাবরেটরি কাজ, বাস্তবতা। আর আমাদের দেশে টোটাল সকল অঙ্গনে 95% না 98% লেকচারের উপরে আমরা ডিপেন্ডেন্ট আর মাত্র 2% আমরা প্র্যাকটিক্যাল উপরে ডিপেন্ডেন্ট। ইভেন কি যেই শিক্ষাটা টোটাল প্র্যাকটিক্যাল, মেডিকেল সায়েন্স, যেখানে 100% প্র্যাকটিক্যাল বিষয়ের প্রয়োজন পড়ে, সেখানেও আমরা দেখি যে আপনার তথ্যগত পড়াশোনা, যেটা বইয়ে থেকে সে তথ্য মুখস্থ করে পরীক্ষা দিতে, প্র্যাকটিক্যাল কাটাকাটি করে অবজারভেশন করে একেবারে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করা, সেটা 100% প্রয়োজন। যেভাবে থাকার দরকার, ল্যাবরেটরি থাকার দরকার, সেখানে ব্যবস্থা থাকার দরকার, সেই রকমের ব্যাপক আকারে যে উন্নত বিশ্বে যেভাবে আছে, আমি মেডিকেলের বিষয়গুলো ফলো করেছি, সেখানে তারা একেবারেই আপনার 98% প্র্যাকটিক্যাল করায় আর মাত্র 2% লেকচার দেয়। আর আমাদের দেশে 95% লেকচার মানে আপনার আর 2% প্র্যাকটিক্যাল করানো হয়। তো বিষয় হলো বাংলাদেশে সায়েন্স ক্লাব নেই। না আছে, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করলাম। সেটা হলো মানে বাংলাদেশে পরে একটা ভার্সিটিতে 100 মতো বিভাগ থাকে, 100 বিভাগ। আপনি কয়টা ভার্সিটিতে গিয়েছেন? আমার বাংলাদেশ তো উন্নত শিক্ষা। আমি এই বাংলাদেশের সন্তান, আমি যথেষ্ট পরিমাণের মানে সব না জানলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি আমাকে বাংলাদেশের দৃশ্যমান যে বিষয়গুলো আছে, ইউনিভার্সিটি বাংলাদেশের সমাজে সে দাঁড়িয়ে আছে প্রকাশিত আকারে। কমপক্ষে আমি চিটাং ভার্সিটিতে গিয়েছি, ঢাকা ভার্সিটিতে গিয়েছি, কৃষি ভার্সিটি আমাদের সিলেটে গিয়েছি, আপনার অনেক জায়গায় গিয়েছি। তো সায়েন্স এর বিষয়গুলো প্র্যাকটিক্যালি গবেষণার জন্য, যেই চর্চার জন্য একেবারেই নিচের থেকে যেই বিষয়গুলো যেইভাবে চর্চার আয়োজন থাকার দরকার, পর্যাপ্ত পরিমাণের আয়োজন আমরা এখনো করতে পারিনি। তো বিষয় হলো যেই বিষয়গুলো 100% প্র্যাকটিক্যাল, সেগুলি আমরা 100% আপনার সেটা পুঁথিগত বিদ্যা মুখস্থ করার। বাংলাদেশ সরকার শিক্ষা উন্নয়নের জন্য মানে আমি জানি সেটা হলো অন্যান্য দেশের যে শিক্ষা ব্যবস্থা, মানে আমাদের এটা কি সিঙ্গাপুর, নিউজিল্যান্ড বা শিক্ষায় যেটা মানে উন্নত যারা, তারা কীভাবে শিক্ষা অর্জন করছে, তারা তো চেষ্টা করছে। কিন্তু আপনারা যারা ধর্মীয় মানে আমরা যারা, আমি আপনারা বলবো না, মাদ্রাসা লাইনে যারা আছেন, মানে এই যে মানে 1866 পরে দেওবন্দের যে সিলসিলাটা চলে আসছে আর কি, এখানে কিন্তু তারা আঘাত করে এটা নাই সেটা নাই। আমি যদি উল্টা আপনাকে মানে বলতে বলি, মানে যে আসলে আপনি যে সমালোচনাটা করলেন, হ্যাঁ, সেটা কি তাদের কাছে তো একটা মুসলিম দেশ হিসাবে, হ্যাঁ, আজকে যদি বাংলাদেশে 4 লাখ মসজিদ থাকে, মসজিদের কিন্তু ইমামরা যারা করছেন, এই মধ্যে যারা করে একটা মাদ্রাসা কিন্তু না, তারা আর কি করবে, তারা চেষ্টা করছে তো। কিন্তু আধুনিক শিক্ষাটা কিন্তু আসলে মুসলিম হিসাবে একজন মুসলমান মানে যে কোরআন সুন্নাহটা শুদ্ধ করে পড়তে পারবে, সেটা কিন্তু করতে পারে না। তাহলে একটা আপনাকে দুটো একটা শূন্যতা না এটা।
দুটোই তো সমস্যা। দোনো জায়গায় যদি সমস্যা স্বীকার করেন আপনি, তাহলে প্রশ্ন আছে আমার। না, দোনো জায়গায় মাদ্রাসা শিক্ষায় কেন মানে বিজ্ঞানটা মানে চর্চা হবে না? মাদ্রাসায় কেন বিজ্ঞান চর্চা হবে? কেন হবে না? না, আমাকে লেট মি ফিনিশ। হ্যাঁ, মাদ্রাসায় বিজ্ঞান চর্চা হবে অথবা হবে না, বিষয়টি অনেক বড় আলোচনার বিষয়। মাদ্রাসার ছেলে প্রথমে তো তাকে শরীয়ত তাশরিউল ইসলামীতে সম্পূর্ণরূপে পারফেক্ট হতে হবে। কোরআনিক সায়েন্স, কোরআনের যে নলেজ আছে সেটাতে সে যথেষ্ট শক্তিশালী হতে হবে। এরপরে আহকাম ও শরিয়া, সেই জায়গায় শক্তিশালী হতে হবে। এই বিষয়গুলো আপনি যথেষ্ট ছোট আকারে দেখতে পারেন না। শুধু তাফসির বিষয় যদি তাফসির বিষয়ের বইগুলো যদি আপনি গণতে যান, তাহলে আমার মনে হয় আপনার 10 বছর 20 বছর সময় শেষ হয়ে যাবে, বইয়ের সংখ্যা শেষ হবে না। তো এখন জ্ঞানের যে বিশাল ব্যাপকতা লাভ করেছে ইসলামিক অঙ্গনে, তো সেই ক্ষেত্রেও মুতাখাসসিস যদি কেউ হতে চায় ইসলামিক কোনো বিষয়ে, তাকেও সেই বিষয়ে আপনার দিতে হবে, এফোর্ট দিতে হবে। জেনারেল লাইনেও কিন্তু এটা আপত্তি করা হয় না, সে ডাক্তার, দাঁত বিশেষজ্ঞ, কিন্তু সে কেন আপনার বিশেষজ্ঞ নয়, সে কেন হাড় বিশেষজ্ঞ নয়? তো আপনি একজন চক্ষু বিশেষজ্ঞকে ডেন্টিস্ট না কেন, সেটা প্রশ্ন তো আপনি করতে পারতেছেন না। আধুনিক পৃথিবীর সিস্টেম হলো নলেজটা মাইক্রো লেভেলে নিয়ে আসা, যাতে করে সে চতুর্ভুজ স্কয়ার যোগ্যতা তার থাকে, একেবারে এই বিষয়ে ক্লিয়ার কাট ধারণা থাকে, পরিপক্কতার সাথে টোটাল গভীর জ্ঞান যদি কোনো বিষয়ে আপনি নিতে চান, তাহলে বিষয়টাকে স্পেসিফিকেশনের জায়গায় এনে মাইক্রো লেভেলে নিয়ে আসতে হবে। যার কারণে আজকের পৃথিবীতে দেখবেন মেডিকেল সায়েন্সের সহজ বোঝানো, উনি চক্ষু বিশেষজ্ঞ, উনি ডেন্টিস্ট, উনি নিউরো, উনি অন্য বিশেষজ্ঞ। তো কিন্তু অ্যাজ এ হোল যে সকল মেডিকেলের সকল বিষয়ে বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ঠিক আছে, কিন্তু প্রাথমিক অনেক লেভেলের সকল বিষয়ে কিন্তু মেডিসিন দিতে পারে না। তো সেখানে কিন্তু আমরা কোনো আপত্তি করি না। হ্যাঁ, আমাদের যেটা হওয়া উচিত, উনি তাফসির বিশেষজ্ঞ অথবা তাফসিরের জায়গায় মাইক্রো লেভেলে চলে আসতে পারে, যে উনি এই সূরাগুলোর ভিতরে এই বিষয়গুলোর বিশেষজ্ঞ, তাহলে সে একেবারে স্পেসিফিক সমাধান দিতে পারবে, ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবে। তা আপনি একজন মানুষ, একজন আলেম, সে গোটা জ্ঞান বিজ্ঞান, মেডিকেল, আপনার হেন্দাসা সব কিছুই পড়বে, আবার ইসলামিক লাইনেও সে সর্বোচ্চ করবে, সেই জায়গায় তো পৃথিবী। তাহলে আপনি আব্দুল মালিক সাহেবকে কেন আপনি ধরবেন? আব্দুল মালিক সাহেবকে আমি দোষী নাই, আপনার না মানে লেট মি ফিনিশ। আমার মনে হয় কথাটা বুঝেনি, বারবার এই কথাটা আমি বিব্রত বোধ করছি। আব্দুল মালিক সাহেব তার জায়গায় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আমি আবারও বলতেছি, উনি যে কাজটা করতেছেন, একটা বিষয় আনতেছেন, এই বিষয়ের পক্ষে সহিহ হাদিস আছে না না আছে সেই বিষয়টা তাহকিক করে উনি উপস্থাপন করতেছেন। এই কাজটা বাংলাদেশে এখন পর্যন্ত এইভাবে আমাদের লাইনের মানুষেরা কেউ করতে পারেনি। কিন্তু আমি বলতেছি যে আধুনিক সমস্যা যেগুলো আসতেছে, ভার্চুয়াল সমস্যা, লাইফ এখন টোটালটা ভার্চুয়াল নির্ভরশীল হয়ে যাচ্ছে, ইন্টারনেট নির্ভরশীল হয়ে যাচ্ছে। ইন্টারনেটের যে ফাংশনাল সিস্টেম, এইটার সাথে লাইফের যে সম্পর্ক সিস্টেম চলছে, সেইখানের সিস্টেমেটিক্যালভাবে শরীয়তটা কিভাবে প্রয়োগ করব এই ভার্চুয়াল জগতে, সেই ক্ষেত্রে আমাদের শরীয়তের সমাধান দাতা থাকা উচিত। কিন্তু ওখানে তো শবে বরাত নিয়ে কথা বললে হবে না, ওখানে বলতে হবে ক্লিক ব্যাংককে ক্লিক করলেই টাকা জমা হয়ে যায়। এখন ক্লিক করতেছেন, এরা কোথায় ক্লিক করতেছেন, এরা কারা, কিভাবে টাকা জমা হচ্ছে, সিস্টেমটা আসলে সহি না গলত, এটা ভার্চুয়াল বিষয়টা ভালো করে বুঝে সেখানে শরীয়তের হুকুমটা দাঁড় করানোর জন্য নতুন গবেষণার প্রয়োজন আছে। তেমন এই ধরনের একজন মানুষ দরকার। কিন্তু উনি যেটা করতেছেন সেটা ইতিপূর্বে এত সুন্দরভাবে, এত গভীর এলেমের সাথে এমন বড় অবদান বাংলাদেশের আর কেউ রাখতে পারেনি। আপনার কথাই আসে, কথা শেষ করে আপনার কথাই আসে, আপনার কথাই যুক্তি আসে। তাহলে কিছু আলেম সায়েন্টিস্ট থাকা দরকার, এটা আপনি স্বীকার করেন কিনা? শরীয়তের মাসলা কিভাবে দেবেন? আমি সেটাই বলতেছি যে আপনার বিশেষজ্ঞ এখন পৃথিবী, আপনার এমন আরেকজন সক্রেটিস পৃথিবীতে কোনোদিন আসবে না। কেন আসবে না? কারণ হলো
অ্যাজ এ হোল টোটাল নলেজ একজনে দিয়ে যাবে, এই জায়গার পৃথিবী নাই। এখন মাইক্রো লেভেলের একটা সমস্যা নিয়ে গোটা একজন মানুষ তার গোটা জিন্দেগি আপনার স্পেন্ড করে দেয় এই বিষয়টাকে হল করা নিয়ে, জাস্ট একটা বিষয়কে সমাধান করা নিয়ে। এখন যেমন দেখেন পড়াশোনার সিস্টেমটাও মাস্টার্সে গিয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়া হয়, ডক্টরেটে নিয়ে লেভেলে দিয়ে একটা বিষয়কে ক্লিয়ারভাবে কনসেপ্ট দেওয়ার জন্য পড়াশোনা করা হয়। তো এখন বিষয় হলো স্পেসিফিকেশনে চলে আসছে পৃথিবী। এখন যদি অ্যাজ এ হোল গোটা নলেজের পুরা বিষয়টা একজন সমাধান দিয়ে যাবে, এই রকমের দার্শনিকের বিষয় পৃথিবীতে মনে হয় আর আসবে না। হ্যাঁ, দর্শনের বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন মাথা থেকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট হিসাবে হাজারো দার্শনিক থাকতে পারে পৃথিবীতে, আসবে এবং আছে। বৈজ্ঞানিক এক একজনে এক একটা জিনিস আবিষ্কার করতেছে, অথবা বিষয়ের এক একটা খুব ক্ষুদ্র লেভেলের একটা বিষয়কে বিশদ গবেষণা করে সেটাকে ক্লিয়ার করতেছে। তো এখন পৃথিবীর যেটা স্পেসিফিক সাবজেক্টে চলে আসছে, সেখান থেকে মাইক্রো লেভেলে এসে সেটাকে চতুর্ভুজ গবেষণা করে 100% ক্লিয়ার করা নিয়ে পৃথিবী ব্যস্ত। সেই জায়গায় আপনি যদি একজন কাছ থেকে তাফসির, হাদিস, ফিকহ সকল বিষয়ের সমাধান চান, যে উনি এটা সকল বিষয়ের সমাধান দিবেন, এই বিষয়টা এই পৃথিবীর বর্তমান সিস্টেমেটিক্যাল ভাবে বর্তমানে প্রতিষ্ঠিত না। তাহলে আপনি একটা একাডেমির প্রয়োজন মনে করেন তাহলে? অফকোর্স প্রয়োজন। চমৎকার। জি, যাই হোক, কথা না আপনারা যারা এখানে আছেন অবশ্যই চিন্তার একটু, যেহেতু উনি কথা বলেছেন, কোরআন কিন্তু আল্লাহ আকলের কথা বলেছেন। আকলকে শানিত করতে হবে এবং আকলকে প্রয়োগ করতে হবে। আকলকে জড়তা যাওয়া, আপনারা আবুল হাসান নদীর কথা বলেন, আবুল হাসান নদী কিন্তু একটা শব্দ ব্যবহার করেছেন, ওরা কিন্তু ভালো করে বলেন শব্দটাকে ফিক্রি জমত, চিন্তার জড়তা। তো উনি তো বলে গেছেন, আপনার আবুল হাসান নদীর কথা বলছেন না, মানে কি যে বাংলাদেশে ইদানিং একটা হয়ে গেছে যে আবুল হাসান নদী। আপনার আবুল হাসান নদীর কী পড়েছেন? মাজা খাসির তো বিশাল আঘাত করেছেন উনি, চিন্তা ওয়ার্ল্ডকে আপনার বুঝতে হবে এটা। আপনার তাকি সাহেবের কথা বলবেন, আল্লাহ তাকি সাহেব আপনি এই যে বুখারাতে গেলেন কয়েকদিন আগে, ওনারা এই যে হত্যা করার প্রচেষ্টার পরে উনি কিন্তু বুখারায় গিয়েছেন। হ্যাঁ, এক কথায় সব সমাধান দিয়ে গেছেন। হ্যাঁ, বাইনাল আল কাদিম আস সালেহ ওয়াল জাদিদ আন নাফস। চমৎকার। হ্যাঁ, সুন্দর সুন্দর। আপনারা যারা আছেন দূরে বা কাছের, মানে এটা অবশ্যই একটা বিষয় যে আমাদের বাংলাদেশে ওস্তাদ মাহমুদ সিদ্দিক যেটা বলছিলেন যে উনি শিক্ষার ত্রুটি আছে, এটা তো আপনি মানে আমাদের স্বীকার করতে হবে, উভয় লাইনে স্বীকার আছে। এই সৃজনশীল পদ্ধতি ওস্তাদ আপনার যেটা করা হয়েছে, মানে বাংলাদেশের যে করা, এটা তাকে ছিল না, আমাদের সময় ছিল না। আবার কবি মাসে কিন্তু মানে একটা প্রথাগত পরীক্ষা হয়, আপনার কল্পনা করা যেত যে বিষয় আর কি। তো আপনারা যারা কবি মাসে পড়েন বা আলিয়া ওখানে আছেন বা স্কুলে কলেজে আছেন, আপনারা বিষয়টা হলো শিক্ষা নিয়ে একটা জাতি স্বাধীনতার পরে কত বছর গেল, 4 দশকের পরে আছে সিদ্ধান্ত নিতে বললাম আমরা। এটা একটা আমাদের জন্য বিশাল একটা বিষয়। আবার একটু ফোন দাও, আবার ফোন দাও, আবার ফোন দাও, অনুরোধ করো। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এটা ত্রুটি আছে আমাদেরকে, যারা শিক্ষা মাদ্রাসা পড়ছেন আপনাদেরকে একটু চোখ মুখ খুলে রাখতে হবে, আর যারা স্কুলে কলেজে বলছেন তাদের উপরে রাখতে হবে যে এই যে পার্থক্য, এই ত্রুটি আমাদের মেনে নিয়ে অগ্রসর হতে হবে। একটা জাতি যখন বুঝে যে আমাদের সমস্যা আছে তখন অগ্রসর হতে পারে। কিন্তু একতরফা মাদ্রাসা শিক্ষাকে দোষ আরোপ করা, আবার ওইদিকে ওদেরকে দোষারোপ করা, এটা আসলে ঠিক না। আমরা বাংলাদেশের মানে বিশ্ব নাগরিক, কিন্তু এখন মানে গ্লোবালাইজেশনের নাগরিক আমরা, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। চিন্তার ক্ষেত্রে একটু প্রশস্ততা আপনাদের দরকার। এটার অর্থ এটা না যে আমি আপনার ইসলামের সীমার বাইরে যেতে বলছি। আপনার চিন্তার ইসলামের সীমার ভিতরেও ইসলাম আমাদেরকে চিন্তার মানে প্রয়োগ করার জন্য একটা সীমানা দিয়েছেন এবং আমরা চিন্তাকে প্রয়োগ করার কথা বলছেন। উস্তাদের কথা যেন কেউ উল্টাপাল্টা না বোঝেন, এই জন্য আমি আসলে একটু আপনাদেরকে বিরক্ত করলাম। দূরের বা কাছের যারা আমার বন্ধু বান্ধব আছেন, আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। জি উস্তাদ। যাই হোক, আমরা কথা বলতেছিলাম লেখকের যোগ্যতা নিয়ে, কি কি যোগ্যতা থাকা দরকার বলতেছি। লেখকের তর্ক করার যোগ্যতা থাকতে হবে না, এই যে আমরা তর্ক করলাম। যাই হোক, না, লেখকের তো হাতের ইয়া থাকে, চিন্তার তর্ক করতে হবে আর কি। তো 5 নাম্বার ছিল অবজারভেশন পাওয়ার। হ্যাঁ, 6 নাম্বার হলো স্পিডি রিডিং হ্যাবিট। হ্যাঁ, একজন ভাই লিখেছেন যে একটু স্থিতিশীল হয়ে কথা বলা প্রয়োজন। উনি স্থিতিশীলই আছেন, আপনারা কথা বলার স্টাইল আছে, উনি দাঁড়িয়ে কথা বলেন এবং ওনার কথা বিশাল পাওয়ার আছে। আপনার হয়তো ওনার সম্পর্কে জানেন না, উনি বাংলাদেশের সেরা যারা স্পিকার আছে কথা বলেন, উনি একজন কথক এবং সুন্দর কথা বলেন। ওনার কথায় হাজার হাজার ছাত্র উজ্জীবিত হয়েছে। আপনি যিনি মন্তব্য করেছেন, আমি ওনাকে, আপনার হয়তো আমার বন্ধু হতে পারেন, তো উনি স্থিতিশীলই আছেন এবং চিন্তাও স্থিতিশীল মানুষ। উনি একজন সম্পর্কে জানতে হলে আপনাকে বুঝতে হবে আগে ওনাকে।
ফেসবুকেও যে মন্তব্য করেন অনেকেই, আমি বলি আমি 27-28 বছর শিক্ষক, কিন্তু এখানে ছাত্ররা এসে আমাকে চিন্তা শেখা, আপনার অনেকে চিন্তা আমাকে শেখা। আমি কই মাসে 98টা প্রস্তাব লিখেছি, লিখতে কিন্তু কষ্ট লেগেছে। 98 টাকা কিন্তু আমি পাইনি না, কিন্তু আপনি গালি শুনেছি অনেক, ও সমস্যা না, আপনি গালি দিতে পারেন, ফেসবুক তো গালি দেওয়ার জায়গায়। আপনি একটু চিন্তায় ভারসাম্য রক্ষা করবেন, তাতেও সমস্যা না, আপনি চিন্তাও করতে পারেন। আমি অনেক কয়েকটার সময় পত্রিকা পড়েছি, চিন্তা বিচিন্তা এই মানে পড়েছি, সমস্যা নেই। ওই একজন মাহমুদ সিদ্দিক ভাইয়ের প্রশংসা যেমন করছেন, আবার একজন চিন্তায় স্থিতিশীল বলছেন না, উনি লিখেছেন এখানে, লেখাটা চলে গেল, আমি আসলে সিস্টেমটা বুঝি না। তো স্থিতিশীলভাবেই কথা বলছেন এবং খুব শান্তভাবে কথা বলছেন, আমরা শান্তভাবে আছি। এবং যে সমস্ত ওই যে মানে কথা বলেন ইউটিউবে, মানে অনেকে আছেন স্থিতিশীল না, আসলে আমরা যেখানে আছি খুব স্থিতিশীল। আপনি কি অস্থিতিশীল বুঝতেছেন এখানে? হ্যাঁ, বুঝতেছেন না? তো আপনাদের উস্তাদ মাহমুদ সিদ্দিক লেখক হয়ে যাওয়ার যে সিক্রেট, এটা কিন্তু বলে দিচ্ছেন, এক রাতে আপনার লেখক হয়ে যাবেন। চমৎকার জি উস্তাদ, শুক্রিয়া অনেক আপনার। 6 নম্বর হলো স্পিডি রিডিং হ্যাবিট। স্পিডি রিডিং হ্যাবিট লেখকের, আমি যে শুরুতে যে জায়গা থেকে হয়তো কোনো একটা পয়েন্ট চলে আসছিল যে আপনার পড়া থেকে লেখক তৈরি হয়, পড়তে পড়তে লেখক। হ্যাঁ, তো স্পিডি রিডিং হ্যাবিট, হাউ টু রিড এ বুক, বিখ্যাত বই, পৃথিবীর মধ্যে অনেক বিখ্যাত, কিন্তু আপনার সেখানে আপনি আছেন, দেখবেন আপনার রিডিং স্পিড আপনার থাকতে হবে, যিনি লেখক হবে, কারণ তার মূল শক্তি হলো পড়া থেকে আসবে। এখন পড়ার গতি যদি স্লো থাকে তাহলে তো তার কাজ করার গতিও কম থাকবে। এখন একটা বই সাধারণ পাঠকের পড়লে যেই সময় লাগে তার তুলনায় তার অনেক পরিমাণে কম লাগতে হবে এবং তড়িৎ বোঝার ক্ষমতা থাকতে হবে। এই জন্য রিডিং স্কিল স্পিডি করা, এটা অফকোর্স লেখকের একেবারে প্রধান গুণের মধ্যে আবশ্যকীয় গুণ। তবে মজার ব্যাপার হলো আমরা মানে পড়া, রিডিংকে স্পিডি করার পেছনে স্পেশাল আলাদা আমরা সাধারণত পরিশ্রম করি না। আরবির ক্ষেত্রে বাংলাদেশে, আমি যেহেতু আরবি ভাষার টিচার হিসেবে দেখা যাচ্ছে যে রিডিং পড়তে পারতেছে না। রিডিং পড়ার স্পেশাল ব্যবস্থা আছে, আপনাকে এই বিষয়টা আলাদাভাবে নিতে হবে। ইংরেজি পড়েন অথবা পড়েন, একটা বই কত তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবেন। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে এক নজরে বইয়ের দুই পৃষ্ঠা এক নজরে একসাথে এভাবে স্ক্যানিং এর মতন পড়ে ফেলতে পারে। আপনি জাস্ট এভাবে শুরু থেকে তাকাবেন, নলেজ ঢুকে যাবে। অর্থাৎ এটা রিডিং স্পিডটাকে আপনার গতিশীল করা, এটা প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব। তো সুতরাং এটার জন্য আলাদা প্র্যাকটিস করতে হবে। যদি আপনার ব্রেনে এটা না থাকে যে এটাকে ডেভেলপ করার প্রয়োজন আছে, তাহলে তো আর আপনি যে বিষয় ব্রেনে নেই সেটা তো আর আপনি চর্চায় রিয়ালিটিতে আসবে না। তো সুতরাং লেখকের আপনার হ্যাবিটের মধ্যে অথবা তার ক্রাইটেরিয়ার মধ্যে অফকোর্স রিডিং স্কিলটাকে স্পিড করতে হবে। আপনার স্পিডি রিডিং এই জন্য কোর্স আছে কিনা আপনার জানার মধ্যে? বই আছে, কোর্স প্রচুর বই আছে, আছে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার কিভাবে আপনার পড়াকে স্পিডি করবেন, রিডিং কে স্পিডি করবেন, ভিডিও আছে, তবে বই আছে প্রচুর। শামসুল হক সিদ্দিক যেটা আছে হাউ টু রিড এ বুক, এটা অফকোর্স যে লেখকদের জন্য অবশ্যই পড়ার দরকার, তবে ইংরেজিতে। বাংলায় এখনো অনুবাদ হয় না। আমি বলছিলাম বাংলা ভাষায় এখনো মানে জ্ঞান বিজ্ঞানের 1/3 বাংলা ভাষায় নেই, যেটা এখনো অন্য ভাষায় আছে। আরবিতেও আছে আপনার প্রায় ইংরেজির কাছাকাছি লেভেলের আধুনিক সহ সকল পুরাতন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানগুলো তো আরবি থেকেই ইংরেজরা ল্যাটিন ভাষায় নিয়েছে, কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞানও আপনার আরবিতে আছে। কিন্তু এরপরেও ইংরেজিতে যেহেতু সরাসরি হচ্ছে সেটা সকল, যেমন ইন্ডিয়ার লেখকরাও কিন্তু বই লিখলে ম্যাক্সিমাম ইংরেজিতেই লেখে। ইন্ডিয়ার ওই হিন্দি ভাষায় আপনার 2-4 জন লেখকও পাবেন না, সরাসরি ডিরেক্টলি ওরা ইংরেজিতে লেখে, এবং অন্য দেশের ডিরেক্টলি ইংরেজিতে লেখে। তো এখন বলতেছি যে রিডিংটা যদি স্পিডি না করেন তাহলে আপনার লেখক হিসাবে আপনার করতে পারবেন না, তথ্য তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন না। জানতে চাইছিলাম ডক্টর শামসুল হক সিদ্দিক
একবার আপনাদের দাওয়াতে পড়ালেখা নিয়ে একটা করছেন আর কি। আপনি কি এরকম মানে পড়ার প্রক্রিয়া নিয়ে আপনার কোনো আছে ক্লাস হ্যাঁ আছে? হ্যাঁ আছে। ইনশাল্লাহ আশা করি কোনো এক সময় আপনারা হয়তো How to read. এটা কীভাবে পড়বেন Yeah, এটা আপনাদের class একটা আছে। করছে। জি 7 নাম্বার হলো স্কিল অফ প্রোডাক্টিভ স্টাডি। স্কিল অফ প্রোডাক্টিভ স্টাডি লেখকের ফলপ্রসূ পড়াশোনা করার যোগ্যতা। ফলপ্রসূ পড়াশোনা এটা একটা আলাদা আপনার টপিক হতে পারে বক্তব্যের, যদিও এখানে সময় কম। আমরা হাউ টু রিড, কিভাবে আপনি পড়বেন, এটা কিন্তু আলাদা আর্ট, আলাদা ফন, কিন্তু এটা সাধারণত আমরা অনেকেই জানি না। হাউ টু রিড, পড়াশোনা কিভাবে করে পড়তে হয়, কিভাবে, হাউ টু মেমোরাইজ, হাউ টু আন্ডারস্ট্যান্ড, হাউ টু এক্সপ্লেইন সামথিং। আপনি কিভাবে মেমোরাইজ করবেন, মুখস্থ করবেন, কিভাবে আপনি আত্মস্থ করবেন, কিভাবে আপনি বিশ্লেষণ করবেন, কি আবার বিশ্লেষণকে কিভাবে আপনি একটা বইকে পড়ার যে নিয়ম, হাউ টু রিড এ বুক। হ্যাঁ, তো সেখানে প্রোডাক্টিভ স্টাডি কাকে বলে? প্রোডাক্টিভ স্টাডি পড়াশোনা অনেক প্রকার আছে আপনার। আমি একটা বই লিখতেছি এই বিষয়ে, সেখানে পড়ার অনেক প্রকার আছে, পড়ার উদ্দেশ্য আছে। তো প্রোডাক্টিভ স্টাডি কিভাবে হবে? প্রোডাক্টিভ স্টাডি যদি না করতে পারেন আপনি, তাহলে আপনি শক্তিশালী লেখক হতে পারবেন না। এবং প্রোডাক্টিভ স্টাডি কাকে বলে, এর অনেকগুলো শর্ত আছে। পড়তে বসার আগে আপনাকে অনেকগুলো প্রিপারেশন নিতে হবে। মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন, এনভায়রনমেন্টাল প্রিপারেশন, আপনার অনেকগুলো আপনার প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনগুলো নিয়ে এরপরে পড়ার নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় বসতে হবে। পড়াশোনার জন্য যে আয়োজন আছে সেইগুলি নিয়ে বসতে হবে। এরপরে আপনার সেই আয়োজনের মধ্যে থাকতে হবে নোট, এরপরে মার্কার পেন, আন্ডারলাইন করার কলম থাকতে হবে। এরপরে আপনার কয়েকটা নোট থাকতে হবে। হ্যাঁ, কমফোর্টেবল জায়গা হতে হবে, নয়েজ মুক্ত হতে হবে। এরপরে পড়ার সাবজেক্ট নির্ধারিত থাকতে হবে, টাইম নির্ধারণ থাকতে হবে। 45 মিনিট 50, সর্বোচ্চ 50 মিনিট একসাথে পড়বেন, এর বেশি পড়তে পারবেন না। এরপরে কমফোর্টেবল জায়গায় হতে হবে। পরিবেশটা 100% নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি হতে হবে, এখন যাতে করে আপনার মানসিকতা অন্যদিকে সহজে না ছুটে যায়। এরপরে আপনার পোশাক এমন হতে হবে যেই পোশাকটা পরে আপনি অত্যন্ত সুন্দর, খুব উন্নত পরিবেশে আপনি যেতে পারেন, এমন পোশাক পরে সেন্ট অথবা আতর লাগিয়ে বসতে হবে, যাতে করে আপনার মানসিক বিষয়টা, মেন্টাল সিচুয়েশন 100% ওকে থাকে। এরপরে পরিবেশ ওকে থাকে। এরপরে আপনি যখন পড়তে পারবেন, সাবজেক্ট 100% ক্লিয়ার থাকতে হবে, এই সাবজেক্টটা আমি পড়বো। এরপরে টাইম নির্ধারণ থাকতে হবে। তখন আপনি আন্ডারলাইনের নিয়ে বসবেন, নোট নিয়ে বসবেন, যেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করবেন, যেটা পয়েন্ট আউট করার দরকার সেটা লিখবেন। এইভাবে একেবারে যখন পড়বেন, যেটা মেমোরাইজ মুখস্থ করার দরকার আছে সেটাকে এক কালার দিবেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার এক এক উদ্দেশ্য থাকে, পড়ার আগে উদ্দেশ্য নির্ধারণ করা, সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি এই পড়াটাকে তৈরি করবেন। জাস্ট 50 মিনিটের বেশি পড়া নিষেধ। পরে 5 মিনিট রেস্ট, পরে আবার 50 মিনিট পড়বেন, এইভাবে। তো এই একেবারে উদ্দেশ্য ক্লিয়ার করে এই এতগুলো আয়োজন করার পরে আপনি যখন পড়বেন এবং ওই পড়ার যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট হবে আপনার প্রোডাক্টিভ স্টাডি। তো এই ধরনের অনেকগুলো প্রকার আছে, পড়ার অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত প্রকার হলো প্রোডাক্টিভ স্টাডি। এখন প্রোডাক্টিভ স্টাডি কিভাবে হয় সেটি অবশ্যই আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি ভালো লেখক হতে পারবেন না। জাস্ট পড়বেন, এমনি পড়তে পড়বেন, দেখবেন যে আপনার জীবনী চলে আসছে, আপনার ঘুমানি চলে আসছে, শরীর মেজমেজ করতেছে, অথবা অন্য একটা নয়েজ আপনাকে ডিস্টার্ব করতেছে, পরিবেশ আপনাকে মানে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, এই সেই। তো সুতরাং এই পলিসি, প্রোডাক্টিভ স্টাডি করার পলিসি যদি জানা না থাকে, তাহলে লেখক
একেবারে শক্তিশালী তথ্য সংগ্রহ করে সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে না। তো সুতরাং একজন রিয়াল লেখকের জন্য আপনার স্কিল অফ প্রোডাক্টিভ স্টাডি থাকা অফকোর্স জরুরি। আমি আবারও 7টা পয়েন্ট বলতেছি। ভালো লেখকের যে যোগ্যতাগুলো থাকার দরকার, বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি। 1 নম্বর হলো স্ট্রং ল্যাঙ্গুয়েস্টিক স্কিল, 2 নম্বর হলো গ্লোরিয়াস থট, 3 নম্বর পাওয়ার অফ ইমাজিনেশন, 4 নম্বর পাওয়ার অফ অবজারভেশন, এরপরে 6 নম্বর স্পিডি রিডিং হ্যাবিট, 7 নম্বর স্কিল অফ প্রোডাক্টিভ স্টাডি। এই 7টা বিষয় অফকোর্স ভালো লেখক হতে হলে আপনার এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। A good writer needs to learn an international language, for example Arabic, English, French, যে কথাটা হয়তো একটু আলোচনা আগেও বলেছি। A good writer needs to learn an international language, for example Arabic, English and French. একজন ভালো রাইটারের যে কোনো একটা ইন্টারন্যাশনাল ভাষা, যে ভাষায় জ্ঞান বিজ্ঞানের অনেক আগে থেকেই জ্ঞান বিজ্ঞান চর্চা হয়ে আসছে, ব্যাপক নলেজ আছে, সেরকমের একটা ভাষা আপনাকে অর্জন করতে হবে। যেমন অ্যারাবিক, আরবি ভাষায় সে অনেক আগে থেকেই বলা হয় গ্রিকরা দর্শন আবিষ্কার করেছে, কিন্তু পৃথিবীবাসী দর্শনের খোঁজ পেয়েছে আরবদের মাধ্যমে। আরবরা ট্রান্সলেট করেছে, এরপরে আরবদের কাছ থেকে ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করে গোটা পৃথিবী আপনার গ্রিক দর্শন সম্পর্কে জেনেছে। তো সুতরাং আরবিতে জ্ঞান চর্চা সে অনেক আগে থেকে চলে আসে, এখনো আছে। তো আরবিটা একটা ইন্টারন্যাশনাল নলেজের ভাষা। আপনার ইংলিশ, সেটা বলেছি, একটা বর্তমান গ্লোবালাইজেশনের ভাষা। ফ্রেঞ্চ, সেটাও আপনার সেই ভাষাতেও নলেজ চর্চা আগে থেকে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে চলে আসছে। তো এটা হলো লেখকের অফকোর্স একটা ইন্টারন্যাশনাল ভাষা জানা থাকতে হবে জ্ঞান আপনার অর্জন করার জন্য। হ্যাঁ, আপনি বাংলা ভাষায় অবদান রাখতে পারেন, যে আপনি অন্য ভাষা থেকে নিয়ে বাংলা ভাষায় আপনি প্রচার করবেন, ওকে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাষা আপনার জানাই থাকতো। শুধু যদি বাংলা ভাষা জানেন তাহলে আপনি জ্ঞানের জগতে অবাধ বিচরণ করতে পারবেন না, ঠিক আছে? এরপরে এভরি রাইটার হ্যাজ টু ডিটারমাইন ক্রাইটেরিয়া অফ হিজ ট্যালেন্ট। Every writer has to determine criteria of his talent. প্রত্যেক লেখককে অফকোর্স অবশ্যই স্পষ্টভাবে আবিষ্কার করতে হবে, বুঝতে হবে তার প্রতিভাকে বুঝতে হবে। গড গিফটেড একটা ট্যালেন্ট থাকে, একটা না, একাধিক ট্যালেন্ট থাকে। মানুষের সবচেয়ে মানব জাতির, আমাদের সকলের, ম্যাক্সিমাম মানুষের এই সবচেয়ে বড় আপনার কি বলে এটা, মানুষ তার সবচেয়ে বড় ঠকে যে জায়গাটাতে, সেটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন অফকোর্স কোনো না কোনো বিষয় অথবা একাধিক বিষয়ে বিশেষ পাওয়ার দিয়েছেন, ট্যালেন্ট দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ, এটা 99% বললেও ভুল হবে, 1 লক্ষ নয়, আপনার 5 লক্ষ, 10 লাখের মধ্যে 1-2 জন তার ট্যালেন্টটাকে বুঝতে পারে। আর ম্যাক্সিমাম মানুষ তার ভিতরের খোদা প্রদত্ত স্পেশাল পাওয়ার, ইনার পাওয়ার, এটাকে বুঝতে পারে না, যার কারণে সেটাকে পরিচর্যা করতে পারে না, যার কারণে সে স্পেশাল কিছু করতে পারে না। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি পাওয়ার দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, ট্যালেন্ট দিয়েছেন, যেটা তার স্পেশাল, যেটাকে চর্চা করলে সে পৃথিবীতে অনেক কিছু করতে পারে। তো 99% মানুষ সেটা বুঝতে পারে না। তো লেখকের অফকোর্স তার ট্যালেন্টটাকে বুঝতে হবে, যে তার ভিতরে ট্যালেন্টটা কোন সিস্টেমের, কোন বিষয়ের ট্যালেন্ট। আমরা কিছু কিছু ট্যালেন্ট স্পষ্টভাবে বুঝতে পারি, যেমন গান গাইতে পারে, যারা সুন্দর গান গাইতে পারে, এটা খুব প্রকাশ্য যে সে গান গাইতে পারে, এটা এরপরে কবিতা লিখতে পারে, খুব বোঝা যায়। কিন্তু এই গান গাওয়া এবং কবিতা এই শুধু পৃথিবীর
ট্যালেন্ট না, কোটি কোটি হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ধরনের ট্যালেন্ট আছে। হ্যাঁ, দেখবেন যে আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, পড়াশোনা এর মানে পড়ার বিষয়গুলো এর মাথায় কোনোভাবে ঢুকানো সম্ভব না, ঢুকেই না। আমি এত উদ্বুদ্ধ করি, আমি কথা বললে অনেক সময় ছেলেরা সারা রাত্র না, মাসব্যাপী না ঘুমানোর জন্য একেবারে পুরা ইয়া হয়ে যায়, না আজকে 1 মাস ঘুমাবো না, এমন একেবারে পাগল হয়ে যায়। এরপরে ওই ছেলেটার মাথায় ঢোকে না, কিন্তু ওর ট্রাঙ্ক যদি আপনি খুলেন দেখবেন যে পুরা তার, এরপরে সুইচ, এরপরে টেস্টার, এই পুরা ট্রাঙ্কের ভিতরে ওর এই সকল কোনো বই নাই, কিন্তু এই তার আছে, এরপরে ইলেকট্রনিক যত যন্ত্রপাতি আছে ওর ট্রাঙ্কের মধ্যে আছে। এবং আমার মাদ্রাসার যত ইলেকট্রনিক কাজ আছে মানে সে খুঁজে খুঁজে ওটা করে ফেলতেছে, এরপর আরো নতুন নতুন এটা সেটা বাড়াচ্ছে। এখন বিষয় হলো ওর বাবা কিন্তু দিয়েছে আমার মাদ্রাসায় আরবি শেখার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, আলেম হওয়ার জন্য, কিন্তু ওর ট্যালেন্ট হলো ইলেকট্রনিক ট্যালেন্ট। তো এখন এইদিকে ওর মনোযোগও নেই, জোর করেও পারি না, জোর করে বসাই পড়ার জন্য, এরপরেও হয় না, সে পড়ে না। কিন্তু ওদিকে মানে লুকিয়ে লুকিয়ে সে এইটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে, সেটা করতেছে। এখন আমি ওর বাবাকে বুঝাইতেও পারবো না যে আপনি ওকে পড়ান, আপনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ান, ওর বাবাও এটা বুঝবে না। এখন ছেলের এই ট্যালেন্টটা, এই যে গড গিফটেড ট্যালেন্ট, সে কিন্তু কোথাও শিখেনি, কিন্তু কারেন্টের কাজ সে নির্ভুলভাবে করতেছে। আমিও বুঝি না যে এটা কিভাবে করে, কিন্তু সে করতেছে। তো এখন বিষয় হলো এই যে গড গিফটেড পাওয়ার, সেটা আল্লাহ তাকে দিয়েছে। এখন এই ছেলেটাকে যদি এই ট্যালেন্টের জন্য পরিচর্যা করা হতো পৃথিবীর মধ্যে, সে বড় ধরনের ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার জগতে সে অফকোর্স বড় অবদান রাখতে পারতো, যেহেতু ভিতর থেকে সে এটা অটোমেটিকলি বুঝে। এবং ওকে যদি সারা রাত্র যদি কারেন্টের কাজ করান, 1 সেকেন্ডের জন্য ওর বিরক্তি আসবে না। তো বিষয় হলো এটা হলো যে ট্যালেন্ট, লেখককে তার ভেতরের ইনার কল, ইনার পাওয়ার, ট্যালেন্ট, গড গিফটেড যে স্পেশাল পাওয়ার আছে, সেটা কোন বিষয়ে আছে সেটা তাকে বুঝতে হবে। অনেকে আছে মুখস্থ শক্তি খুব তীব্র, কিন্তু বুঝ শক্তি কম, সে কোনো কিছু দিলে চট করে মুখস্থ করে ফেলে, কিন্তু একটা জিনিস জটিল অথবা স্বাভাবিক কোনো একটা বিষয় খুব সহজে বুঝতে পারে না। কেউ কোনো জিনিস খুব সহজে বুঝতে পারে, যত জটিলই হোক, কিন্তু মুখস্থ দিলে তার কঠিন হয়ে যায়। তো আবার কোনো বিষয় কেউ সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে, আবার অনেক বড় বিষয়কে ছোট আকারে উপস্থাপন করতে পারে। এ ধরনের কোটি কোটি প্রকারের আপনার ট্যালেন্ট আছে। কেউ কেউ সুন্দর ছবি আঁকতে পারে। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, সে উস্তাদ, আপনি খুব অবাক হবেন, পোশাকের ডিজাইন করে। সে ছবি আঁকা যেহেতু হারাম মানুষের, সে কি করে আপনার পোশাকের ডিজাইন, আপনার ব্লেজার কত প্রকারের যে ব্লেজারের সে ছবি এঁকেছে, এরপরে শেরওয়ানি, এরপরে পাঞ্জাবি, অনেক। আমি দেখে ওর অ্যালবাম দেখে আমি খুবই অবাক। এইটা পোশাক শিল্পের যদি যারা নতুন ডিজাইন চায়, এই ছেলের যদি সন্ধান পায়, অফকোর্স সেখানে সে মিনিটের সেকেন্ডের মধ্যে সে হাজারো রকমের পোশাকের নতুন আইডিয়া তার মাথায় অটোমেটিক আসে। তো এখন বিষয় হলো এটা ট্যালেন্ট। তো এখন বিষয় হলো যে আমরা যে জায়গাটাতে আমরা ব্যর্থ মানব জাতি, যে সে তার ইনার পাওয়ার, যেটা ক্ষুধা প্রদত্ত স্পেশাল পাওয়ার, সেটাকে আমরা আবিষ্কার করতে পারি না ম্যাক্সিমাম মানুষ। এবং সেটা যদি চর্চা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সে সবচেয়ে বড় হবে। কাজী নজরুলকে যদি ধরে আপনার যদি ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হতো, আমার মনে হয় তার মতন এত ব্যর্থ মানুষ আর দুনিয়াতে পাওয়া যেত না। আব্দুল্লাহ আবু সাইদ স্যার, বাংলাদেশের, আমি যাকে অনেক বেশি রেসপেক্ট করি এবং এত গভীর জ্ঞানের অধিকারী, উনি নিজে বলেন যে উনি অঙ্কে কাঁচা, এবং এমনভাবে বলেন যে ওনার নাকি জন্ম তারিখটা উনি ঠিক মতো মিলাইতে পারেন না, ওনার নাতনি মিলিয়ে দিয়েছেন। এত হাস্যরস করে উনি কথা বলেন। কিন্তু দেখেন, বাংলাদেশের যদি বুদ্ধিজীবীদেরকে একসাথে করা হয়, তাহলে প্রথম সারির একেবারে প্রাথমিক লেভেলের ব্যক্তিটা হবেন আব্দুল্লাহ আবু সাইদ। কিন্তু অঙ্কে উনি কাঁচা ছিলেন, এটা এখনো উনি স্বীকার করেন। তার মানে আব্দুল্লাহ আবু সাইদকে যদি অঙ্ক বিশারদ হওয়ার জন্য বলা হতো, প্রেশার দেওয়া হতো, পৃথিবীর মধ্যে এর চেয়ে ব্যর্থ ছাত্র আর, এবং এর চেয়ে কার্য ছাত্র আর হতো না। কিন্তু সাহিত্যের জগতে, অন্য সংস্কৃতির জগতে ওনার যে অবদান, এবং চিন্তার জগতে, এবং ছাত্রদেরকে জীবন বোঝানোর ক্ষেত্রে আরও কত কিছু করেছেন উনি, সেই সকল ক্ষেত্রে ওনার
ধারে কাছেও কেউ যেতে পারতেছে না। বিষয় হলো ট্যালেন্টটা যদি আবিষ্কার করা যায় এবং সেটাকে যদি চর্চা করা যায়, পরিচর্যা করা যায়, তাহলে সেই ব্যক্তিটা হয়ে যাবে বিশাল কিছু। এখন লেখককে অফকোর্স তার ইনার পাওয়ারটাকে ক্লিয়ার ভাবে আবিষ্কার করতে হবে। বাসা বলো আবার বলো। আচ্ছা, আরেকটা বলবো যাবো হতে পারে, 1 মিনিট আর কি। আপনি যেহেতু একজন মানে মাদ্রাসা লাইনের, আবদুল্লাহ আবু সাঈদের বিষয়ে যেটা বললেন, আমাদের অনেকেই মনে করেন ওনার নামটা কিন্তু সুন্দর, আবদুল্লাহ আবু সাঈদ না, উনি আসলে কোরআনের যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরার বাস্তবায়ন করেন আসলে। হ্যাঁ, এটা আমাদের করা দরকার ছিল। ভ্রাম্যমাণ লাইব্রেরি তো অতীতেও ছিল। তো আপনি যদি মনে করেন যে সে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে, এটাই বিশাল একটা কিছু প্রতিযোগী হওয়ার জন্য। বিষয়টা এরকম না আসলে কিছু দেওয়ার মতো। আপনি যেহেতু ওয়ার্ল্ডের অনেক চিন্তাবিদদের পড়ালেখা, চিন্তাবিদদের সম্পর্কে জানেন, পড়েন, ক্লান্ত হলে যেতে পারেন, সমস্যা নেই, একজন থাকবে। কথাটা বোঝেন না? তো আবদুল্লাহ আবু সাঈদের বিষয়টা আসলে কি, মানে ওনার একটা হলো চিন্তার জায়গায়, হ্যাঁ, আরেকটা হলো যে আপনার আসলে আসলে আবদুল্লাহ আবু সাঈদ স্যারের অনেকগুলো দিকই আছে, উনি স্পেশাল। আমি এত ক্ষুদ্র মানুষ, তাকে তার যে জায়গা আছে, তার জায়গাটাকে আমি আমার অবস্থান থেকে যথাযথ মূল্যায়ন করার যোগ্যতা এবং ক্ষমতা, সাহসও আমার নেই। এরপরেও আপনি যেহেতু বলেছেন, আসলে ভ্রাম্যমাণ লাইব্রেরি দিয়ে আবদুল্লাহ আবু সাঈদকে বিবেচনা করার কিছু নেই। এটা একটা কাজ, মানে শিক্ষাটাকে প্রচারের জন্য উনি করেছেন। কিন্তু উনি হলেন একটা স্পিরিট, একটা চেতনা, আলোর পথে চলার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করা, আপনার শিক্ষার জায়গায় মানুষকে নিয়ে আসা, সঠিক চিন্তা চেতনা শিখানো। এরপরে আমি বলতেছি ধর্মীয় প্যাটার্ন থেকে না, কথাটা বলছি, আপনার সঠিক মানে জ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তোলা, জ্ঞানটাকে মানুষের সামনে উপস্থাপন করা, জ্ঞানকে বোঝানো, এরপরে জ্ঞানের এফেক্ট, অরিজিনাল দর্শনের প্রকারভেদ, জ্ঞানের পরিধি, শাখা প্রশাখা, এই সকল বিষয় জাতির সামনে তুলে ধরা এবং জাতিকে সঠিক জ্ঞানে পাওয়ারফুল হওয়ার জায়গায় আবদুল্লাহ আবু সাঈদ রাহবর হিসাবে কাজ করতেছেন। আবদুল্লাহ আবু সাঈদকে দিয়ে যদি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, এইটা একটা প্রতিষ্ঠান, এইটা দিয়ে ওনাকে বিবেচনা করা ঠিক হবে না। আমি মনে করি বাঙালি জাতির জন্যে পড়াশোনার লাইনে দর্শন শিখা, কালচার শিখা ও বিশ্বের চিন্তার সাথে পরিচিত হওয়া, উন্নত সাহিত্য, দর্শন এবং সাহিত্যের সকল বিষয়, দার্শনিক লেখকদের সাথে কানেক্টেড হওয়া এবং একটা জাতি শক্তিশালীভাবে প্রস্তুত হওয়ার ক্ষেত্রে কি কি স্কিল দরকার, সেই স্কিলগুলো স্পষ্টভাবে বলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা অঙ্গনে একজন ব্যক্তিকেই আপনি পাবেন সামগ্রিকভাবে, যিনি বাঙালি জাতিকে শিক্ষিত করার ক্ষেত্রে লেভেল থেকে, আপনার আন্তর্জাতিক লেভেল থেকে একটা মানুষ যেন সে দেশ পরিচালনায় একেবারে সঠিক অবদান রাখতে পারে, আপনার সমাজ নির্মাণের ক্ষেত্রে সঠিক অবদান রাখতে পারে, সাহিত্য, সুস্থ সাহিত্য অথবা সাহিত্যের ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেই দিক নির্দেশনা দেখানোর জন্যে আপনার একেবারে স্কয়ার লেভেলের যোগ্য, যাকে আমি মনে করি তিনি হলেন আবদুল্লাহ আবু সাঈদ। ধর্মীয় প্যাটার্ন থেকে না। বিষয় হলো এখন যে ওনাকে ভ্রাম্যমাণ লাইব্রেরি একটা কাজ উনি করেছেন, কিন্তু এইটা তার মূল পরিচয় আমি মনে করি না। না, কেউ আপনাকে বলতে পারে যে ওনার বিশ্বাসে কিছু, ওনার সাক্ষাৎকারে এই বিষয়টা আপনি যাচ্ছেন না আর কি, ধর্মীয় প্যাটার্ন থেকে। জি জি, ঠিক আছে। এটা আবদুল্লাহ আবু সাঈদ তো হুজুর না, তাকে আপনি ধর্মীয় প্যাটার্ন থেকে কেন বিবেচনা করবেন? এবং উনি কোনোদিন বলেও নাই যে আমি নাস্তিক। উনি বিশ্বাসের জায়গাটা স্পষ্ট করেন না, এটা ওনার জন্য ওনাকে রাখেন, যেহেতু স্পষ্ট করেননি এবং ওনার কোনো বইয়ের মধ্যে আমরা এখনো কোনো আপত্তিকর বিষয় পাই না। আপনি তো খুঁজে পান না, অনেকে খুঁজে পাইছে, পায় নাই, পেতে পারে, অসুবিধা নেই। এই প্রশ্ন আমরা থাকতে চাচ্ছি। আমার কথা হলো এটা চিন্তার একটা বিষয়। একটা মানুষকে প্রথমে আমার মতো হুজুর হইতে হবে এটা জরুরি না। আবদুল্লাহ আবু সাঈদের কথা বলার সময় মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যেইভাবে আপনারা কেউ এভাবে বলতে পারেন না যে গোটা আরব জাতির
সকল অনৈতিকতার সামনে দাঁড়িয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ, এবং স্পষ্টভাবে সকল আরব নেতাদের সামনে স্পষ্ট বলে দিয়েছে যে তোমরা যা করতেছো এগুলি সব অনৈতিক। লিডার হইতে হলে এমন হইতে হবে। এই যে যে কথাটা বললো আব্দুল্লাহ আবু সাইদ, এটা কি আপনার আমাদের পক্ষের কথা না? সেজদা করো সেজদা, কি স্প্রিটি কথা। কেউ যদি জীবনে সফল হতে চায় তাহলে তাকে কোনো বিষয়ে মোমেন যেমন খোদার সামনে সম্পূর্ণ লুটিয়ে দিয়ে সম্পূর্ণ সারেন্ডার করে সেজদায় পড়ে যায়। সেজদার অর্থ যদি বুঝতে চান আব্দুল্লাহ আবু সাইদের সেই লেকচারটা অফকোর্স শুনতে হবে। তাহলে সেজদার যে এইভাবে অর্থ হতে পারে সব বিসর্জন দিয়ে, নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে লুটিয়ে যাওয়ার যে চিত্র উনি দিয়েছেন, অন্য ফিগারেটিভ অর্থে ব্যবহার করেছেন সেটা, কিন্তু উনার যে চিত্রটা ওনার নানির নামাজের কথা বলেন, উনি কি কখনো তো এটা করেননি। সাধারণত আমি যথেষ্ট ভক্ত এবং ওনার একসাথে করে আমি ফলো করি, কিন্তু বিষয় হলো একজন মানুষকে প্রথমেই ধর্মীয় বিষয়ে আঘাত করতে হবে, জোর করে নাস্তিক বানাইতে হবে, এই টেন্ডেন্সি সেটা ভালো না। ওনার যদি কোনো বিষয় থাকে তাহলে আপনারা পার্সোনালভাবে ওনাকে অ্যাড্রেস করেন, ও অফকোর্স উনি জ্ঞানকে মূল্যায়ন করেন। আপনারা এখন আমি নিশ্চিত বাংলাদেশের এখনো কোনো একজন বিশেষজ্ঞ ওনার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা যাননি। দূরে থেকে আব্দুল্লাহ আবু সাইদ নাস্তিক, অমুক নাস্তিক, এই কথাটা কেন বলেন? আপনি তার কাছে যান, ডায়লগ করেন, তার সাথে আলোচনায় যান, ধর্মীয় বিষয়গুলো ডিসকাস করেন। তো ওনারা তো জ্ঞানী, জ্ঞানকে সম্মান করেন এবং করেন। বিষয় হলো যে আমরা দূর থেকে জাস্ট হুকুম লাগাই। তো আমি তাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেছি না, আমরা বলতে পারি সাধারণ জেনারেল দৃষ্টিকোণ থেকে একটা জাতিকে সামগ্রিক জেনারেল বিষয়ে শক্তিশালী করার জন্যে যে পাওয়ারটা দরকার সেটা টোটালি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন, রাস্তা দেখাচ্ছেন জাতিকে আব্দুল্লাহ আবু সাইদ। তো বিষয় হলো ওনাকে এক দুইটা বিষয় দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না। আমরা ওই যে কথাটা সুন্দর বলেছেন আপনি, সেটা হলো ওই চিন্তার লেভেল থেকে ওনার সাথে কথা বলার জন্য ইসলাম নিয়ে যারা কাজ করেন, ইসলাম নিয়ে যারা চিন্তা করেন, বৈঠক দরকার, সংলাপ দরকার। নলসন ম্যান্ডেলার কাছে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। নলসন ম্যান্ডেলার কাছে আরব দেশের একজনের চিঠি পাঠাইছে, কে ভারতবর্ষের কেউ পাঠাতে পারলো না? বাংলাদেশের যে কোনো লিডারের কাছে এখন পৃথিবী উন্মুক্ত, ওপেন। আপনি যে কারোর সাথে সিস্টেমেটিক্যাল ভাবে আপনি সাক্ষাৎ করতে পারেন, চিঠি দিতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, ডায়লগে যেতে পারেন, আপনি দৌড়ালাপ করতে পারেন। আপনি এখনো আমার বিষয়টা আমি যদিও এটা পছন্দ মানে বিব্রতকর আমার জন্য, দুনিয়ার সাথে না কথা বলে আমি যোগ্যও না। তো আপনি তার সাথে দৌড়ালাপে যেতে পারেন। এখন তার বাসায় বসবে কিন্তু আরেক বাসায় দুজনের সাথে ডায়লগে যেতে পারেন। এত অপরচুনিটি থেকে আপনি তাকে জাস্ট বলে দিচ্ছেন নাস্তিক বা আখের ব্যাপার, আপনি ডায়লগে যান, তাকে বোঝানোর চেষ্টা করেন, তার বিষয়টা সিক্রেটটা বের করে। একটু 30 সেকেন্ড নেই আমি যখন হুমায়ুন আহমদ মারা গেলেন তো কেউ নাস্তিক প্রমাণ করতে চাইলেন। ব্যক্তিগতভাবে আমি তার লেখা পড়েছি, আমি চিন্তা করলাম যে নাস্তিক একটু তার বাইরে দেখে আসি। পরে আমি তার নুহাসপল্লিতে দেখলাম একটা নামাজের ঘর আছে, এবং তার বাড়িতে যায় দেখি যে তার চাচা এখনও জীবিত আছেন হয়তো, উনি আসর নামাজ আগে দেখা করলাম, আসর নামাজ পড়বেন। পরে আমার কৌতূহল থেকে বললাম যে মসজিদ নির্মাণে কে করেছেন, যে হুমায়ুন আহমদ সাহায্য করেছেন। স্কুল বানিয়েছেন, লাইব্রেরি বানিয়েছেন, আবার মসজিদে মানে ঢোকানোর কিছু না, তোমার চাচা এখনও জীবিত আছে। উনি আমাকে বললেন যে আমি তো মানে এই মসজিদে হুমায়ুন আহমদ সাহায্য করেছেন। তো বিষয়টা আমি বলি মানে আপনার বাস্তব হলো মানে অবশ্যই মানে একজনকে নাস্তিক বলার আগে নাস্তিক বলতে হবে, বা আপনি না বলেন তার চিন্তার সাথে কথা বলতে হবে। কারণ ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান দুআইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিল হুম। তো এই হিসেবে আসলে আপনারা যে মানে গ্লোবালাইজেশনের যে সমস্যাগুলি আসছে, তো এখন আসলে চিন্তার সংলাপ করা দরকার। অবশ্যই আমাদের আপনার কথাটা, হ্যাঁ আপনি এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারি আমরা যারা এখানে আছেন অথবা দূরে আছেন, যে আব্দুল্লাহ আবু সাইদকে আপনি মানলেন না, এটা আপনার বিষয়। উনি ওনার এটাই আর কি সবাইকে মানতে বলতেছি। হ্যাঁ আপনার মূল্যায়ন একটা দৃষ্টিকোণে অনেক বড় জায়গায় দেখি, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ না। ওনার কাজের যে পরিধি এবং যে কাজটা করেন স্পিরিট, উনি হলেন বাংলাদেশের একটা স্পিরিট যুবকদের জন্য, যুবকদের জ্বলে ওঠার জন্য, জেগে ওঠার জন্য, তাদের সঠিক যোগ্যতা অর্জন করেছে। আব্দুল্লাহ আবু সাইদ কেন শিক্ষকতা ছেড়ে দিল? ওনার তো একাধিক বই আছে। আপনি কি পড়ালেখা করে বলছেন না, মানে জাস্ট বলছেন একটা বলার জন্য বললেন? আপনার কি মনে হয় আমার কি কোনো কিছু ধারণা নেই? নাহলে আমি এতগুলো তথ্য কিভাবে দিচ্ছি?
সেটা তো কথার মাধ্যমে বুঝতে পারেন। আব্দুল্লাহ বসাইদ আমার আশাবাদ আছে, নিষ্ফলা মাঠের কৃষক আছে, সেই কি সেটা উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি হচ্ছে যে এই সিস্টেমে লিডার, একজন লিডারকে যেই ধরনের কোয়ালিটি সম্পন্ন হওয়ার দরকার সেই ধরনের হচ্ছে না। একজন সাহিত্যিকের যে মন মানসিকতা স্কিল যেভাবে দরকার সেভাবে এখান থেকে বেরিয়ে আসছে না, অথবা যেই তো সেখান থেকে আপনার এই জাতিকে শক্তিশালী করার জন্য, লিডারকে পাওয়ারফুল লিডিং পাওয়ার স্কিল করার জন্য সাহিত্যিককে সেই রকমের যোগ্য এবং সামগ্রিকভাবে তাকে মেধা এবং পরিপক্ক যোগ্যতা অর্জন করছেন এবং জ্ঞানের সকল লাইনে যেন বাঙালিরা শক্তিশালী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, একজন দার্শনিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, রিয়াল সিস্টেমে যেন জ্ঞান চর্চা হয়, সেটার আহ্বান উনি করেছেন। এই জায়গাটা কি আমি ওনাকে রেসপেক্ট করতে পারি না? জি স্যার, আপনার সাথে দ্বিমত বা একমত পোষণ করার অধিকার সবারই আছে। জি, যাই হোক, আচ্ছা আপনাদের বলে দেই, মানে বিরক্ত লাগলে আপনারা চলে যেতে পারেন। আচ্ছা যাই হোক, এখন প্রায় শেষের দিকে যাচ্ছি। হোয়াট ইজ ট্রু রিয়ালিটি? সত্যিকার অর্থে সত্য বাস্তবতা কোনটা? রাইটার শুড বি পোর। মোহাম্মদ দিচ্ছে বলো যে প্রচন্ড রাগ করতে হবে, বলবে একটু বলো, কষ্ট করে বলো। কারণটা আপনারা একটু শুনতে পারেন। মোহাম্মদ বিরক্ত করতেছে তো। আচ্ছা যাই হোক, হোয়াট ইজ ট্রু রিয়ালিটি? বলে দেয় বাস্তবতা যেটা হলো, বাচ্চাদের হাতে কখন মোবাইল দেবেন না, এসে তো বুঝবে না। মানে বাচ্চাদের হাতে আপনারা মোবাইল দেবেন না, নিজেও ব্যবহার করবেন না, বয়স পর্যন্ত মোবাইল ব্যবহার করবেন, আপাতত দরকার নেই। মানে মোবাইলটা জিনিসটা খুব ক্ষতিকর আর কি। যে আপনারা বুঝছেন যে আমি মানে গুরুত্বপূর্ণ একটা কাজে আছি, কিন্তু আমি বুঝাতে পারছি না যে ফোনটা ধরা যাবে। আমাদের রুহুল আমিন নাগরী ভাই আছেন, আপনি অসব ফোন, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারছি না, আপনার উপায়কে আছে। আমি আমার প্রোগ্রাম শেষে আপনাকে ফোন দেবো। ধন্যবাদ। তো আমাদের রুহুল আমিন নগরী ভাই সিলেট থেকে, একটা পত্রিকা, অনলাইন পত্রিকার সম্পাদক, উনি আসছেন, অপেক্ষা করছেন। কিন্তু আপনার ইচ্ছাগুলো যোগাযোগ করতে পারেন, এখানে ওই নম্বর দেওয়া আছে সমন্বয়কের, যে কারোর সাথে যোগাযোগ করলে আপনি পাবেন। আচ্ছা যাই হোক, খুবই ইন্টারেস্টিং দুটি বিষয়। হোয়াট ইজ ট্রু রিয়ালিটি? সত্য বাস্তবতা কোনটা? রাইটার শুড বি পোর। লেখককে দরিদ্র হওয়া উচিত। রাইটার শুড বি রিচ। লেখককে ধনী হওয়া উচিত। কোনটা সত্য? আসলে আমরা আমাদের একটা ভুল অথবা সত্য ধারণা অথবা বিশ্বাস আছে যে লেখক মানেই উনি দরিদ্র হবেন এবং দরিদ্র লেখকদের ধনী হওয়ার কোনো চান্স নেই। ইয়ার জন্য, কাজের জন্য, বিজনেস করে অথবা অন্য কিছু, লেখালেখি করে পেট চলবে না, এটা আমরা অনেকেই বলে থাকি। তা আসলে বাস্তবতা কোনটা? আপনি যদি রিয়েল রাইটার হন, এক সময় ছিল মানুষও দরিদ্র ছিল, সমাজের মধ্যেই টাকা ছিল না, দেশেই টাকা ছিল না, বইও কম প্রকাশ হইতো, এরপরে বই বিক্রি কম হইতো, মানুষও কম ছিল, টাকাও সবই কম ছিল, দারিদ্রতা ছিল। হ্যাঁ, আমাদের অনেক উদাহরণ আছে। ফররুক আহমেদ টাকার অভাবে সন্তান করাইতে পারেনি, স্কুল কলেজে সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে। কাজী নজরুলেরও জীবন অনেক কঠিন গেছে। এরকম বড় বড় অনেক লেখকের জীবন অনেক কঠিন গেছে। এটা একটা বাস্তবতা যে লেখকরা জীবনে কষ্ট করে। এই কথাটা কি এভাবেই সত্য যে লেখক হলেই তাকে কঠিন জীবন যাপন করতে হবে? আমরা বাস্তবতার দুইটা সাইডে যেতে পারি। হুমায়ুন আহমেদ উনি লেখক না? সাহিত্যের বিবেচনায় হুমায়ুন আহমেদ কি? আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের একটা বই আছে বন্ধ দরজায় ধাক্কা, সেটার প্রথমে হুমায়ুন আহমেদ প্রসঙ্গ এনে উনি ওখানে একটা সমালোচনা করেছেন। এটা ওনাদের যোগ্যতা অনুযায়ী ওনাদের জায়গা থেকে করেছেন, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বা সাধারণ পাঠক যারা আছি, আমরা তো হুমায়ুন আহমেদকে অফকোর্স লেখক জানি, লেখক মানি, তাই না? তার বিষয় হলো এখন হুমায়ুন আহমেদ দরিদ্র ছিলেন কিনা? হ্যাঁ, না নাম্বার 1 মানে গ্রহ করে আছে না মুসলমান আব্বার দিছি সাইড বেরে দিছি কেউ
আচ্ছা, হুমায়ুন আহমেদ দরিদ্র ছিল না, তার মানে এই কথাটা এভাবে ঢালাওভাবে বলাটা এই যুগে অন্তত ঠিক না, যে লেখক হলেই তাকে কি হইতে হয়, দরিদ্র হইতে হয়। হুমায়ুন আহমেদ যেই পলিসি, যেইভাবে তার ভাষার, তার আপনার থিওরির, তার লেখার গভীরতা নিয়ে প্রশ্ন অনেক কিছুই থাকতে পারে, কিন্তু বাংলাদেশের যুবকেরা এবং পাঠকেরা হুমায়ুন আহমেদকে নিয়েছে, ঠিক না? একেবারেই বড় একটা দৃষ্টান্ত, যে লাইন ধরে যার বই কিন্তু এখনো কেনা হয়। তো যাই হোক, এবং একেবারে আপনার লেখালেখি দিয়েই উনি নুহাসপল্লী গড়ে তুলেছেন। রাইব আব্দুল্লাহ সাহেব গিয়েছে, আমিও গিয়েছি ওনার, এবং আপনার সেই সেন্ট মার্টিন ওনার সেখানেও বাড়ি আছে, সেটা লেখালেখি দিয়ে উনি করেছেন। আরও হ্যাঁ, সমুদ্রের পাড়ে ওনার যে লেখালেখির জন্য যে বাড়ি করেছেন। তো এই যে বিষয়, যে লেখালেখি দিয়ে আপনার বিশাল অর্থের মালিক হওয়া যায়, এটা একেবারেই কাছের অতীত। হুমায়ুন আহমেদ একেবারে এখনো আমাদের খুব কাছের অতীত বলা যেতে পারে, বরং ওনার বই এখনো বইমেলায় সবচেয়ে বেশি চলে। তো লেখালেখি দিয়ে যে টাকা কামানো যায়, এটা হুমায়ুন আহমেদ আমাদের দৃষ্টান্ত। এরপরে আরো অনেক লেখক আছেন বাংলাদেশে, এখনো ইমদাদুল হক মিলনের বই প্রচুর চলে। আমরা ইসলামিক লাইনে যদি দেখি, দেখেন লেখালেখি দিয়ে বলে চলে না। আমাদের মিসবাহ শাহ হুজুরের একটা বই এসো আর বেশি, এটা আপনার সাহিত্যের বই না, যে বই তো বলে লেখালেখি দিয়ে জীবন চলে না। একটা বই কি পরিমাণের সেল হয় আপনি কল্পনা করতে পারবেন? হ্যাঁ, নো। এখন এই একটা বই দিয়ে ওনার সংসার চলার জন্য যথেষ্ট। আপনি ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যে ডিকশনারিটা লিখেছেন, এই একটা ডিকশনারি দিয়ে আপনার 3টা ফ্যামিলি চালানো সম্ভব, কি পরিমাণের সেল হয়। এরপরে আরো অনেক, ধরেন এই যে এই বইমেলায়, সব আগের বইমেলায় প্যারাডক্সিক্যাল সাজিদ, এই ছেলে এক বই লিখে একেবারে কি পরিমাণের টাকার মালিক হয়েছে। বিষয় হলো, আপনি যদি পাঠককে আপনি আকৃষ্ট করতে পারেন, পাঠককে যদি আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন আপনার লেখার মাধ্যমে, যে কোনোভাবেই হোক, তাহলে আপনার বই সে কিনবে। এবং এখন মানুষের পকেটে টাকা আছে, বাংলাদেশ এখন এত দরিদ্র জায়গায় নেই। এটা 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 খুশির সংবাদ, এটা স্বীকারও করার দরকার আছে। আমরা এখন অনেকটা অগ্রসর। একজন ভ্যান গাড়িতে দেখেন স্পিড আসছে, ভ্যান গাড়ি এখন আর ইঞ্জিন ছাড়া চলে না, এটারও একটা ব্যাটারি দিয়ে গতি আসছে, মানুষের জীবনে গতি আসছে। টাকারও এখন ভ্যান গাড়ি 15,000 টাকা মাসে কামায়, যদিও আমাদের অঙ্গনে কম, কিন্তু একজন সাধারণ মানুষও এখন 15,000 টাকা মাসে কামায়। তো বিষয় হলো, এখন মানুষ বই কিনে, তা বই কিনা বিভিন্ন কারণেই কিনে, প্রয়োজনে কিনে, শখে কিনে, বিভিন্ন কারণেই মানুষ, টাকা থাকলে মানুষ শখ পুরা করে, তো এবং প্রয়োজনও তো আছে। তো মানুষ এখন বই কিনে, বিভিন্নভাবেই কিনে, যেহেতু মানুষ আগের মতন এত দরিদ্র নয় বাংলাদেশের মানুষ। তো সেই জন্য আপনি যদি পাঠককে আকৃষ্ট করতে পারেন, তাহলে আপনার যে লেখকরা যে দরিদ্র হয়, এই বিশ্বাসটা এইভাবে করা ঠিক না, এবং আমি এটা এইভাবে স্বীকার করি না। আমার একটা ছোট্ট বই আছে, যদিও আমি লাভবান না, কিন্তু ভালো চলে। আমি এখান থেকে কোনো টাকা নেইনি, কিন্তু ভালো চলে। তো এরকমের আমি বিশ্বাস করতেছি যে এরকমের আরো বই যদি মার্কেটে দেওয়া যায়, চলবে নিশ্চিত, ইনশাআল্লাহ। তো বিষয় হলো, আপনি আপনার বিষয়, আপনার উপস্থাপনা, আপনার ভাষা যদি অবশ্যই লেখকের চাহিদাকে টাচ করে, লেখকের রুচি না, পাঠকের রুচিকে টাচ করে, এবং পাঠককে যদি আপনার আকৃষ্ট করে, অবশ্যই আপনি একটা বই যদি আপনার চলে যায়, আপনার মার্কেটে চলে, তাহলে এই একটা বই আপনার জীবিকার জন্য যথেষ্ট। তো যেরকম মিসবাহ শাহ হুজুরের একটা বই আপনার কি পরিমাণের চলে আমাদের অঙ্গনে, আর জেনারেল লাইনে অনেক আছে। তো বিষয় হলো, লেখকের যে দরিদ্র হওয়ার শর্ত, বা লেখকরা সাধারণত দরিদ্রই হয় বাংলাদেশে এখনো। আমাদের অঙ্গনেও অনেকেই, গতকালকে আলী হাসান তৈয়ব আসছিল, বাংলাদেশে শুধু লেখালেখি করে
অনেক মানুষ আমাদের অঙ্গনেরও অনেক অনেক ব্যক্তিবর্গরা শুধু লেখালেখি করে তাদের জীবিকা চালাচ্ছেন। তো আপনি যদি সিস্টেমেটিক্যালভাবে আপনার অরিজিনাল পদ্ধতিতে যদি লেখালেখি করেন, যেইভাবে করলে আপনার লেখাটা মার্কেটে চলবে, তাহলে অফকোর্স আপনিও শুধু লেখালেখির মাধ্যমে আপনি আপনার জীবিকা চালাইতে পারবেন। এমনকি এই হুমায়ুন আহমেদ যদি আপনার বিশাল নহাস পল্লী সহ আরও অনেক কিছু করতে পারে, আপনি এত কিছু না করলেও যদি টাচ করতে পারেন পাঠককে, অফকোর্স আপনি দরিদ্র থাকবেন না। তো লেখককে যে বিশ্বাসটা আমাদের, যে লেখক মানেই দরিদ্র হবে, এটা মনে হয় ঠিক না এভাবে। তো লেখক সে তার নিজের ব্যর্থতা, সে ওই রকমের বই দিতে পারে না অথবা উপস্থাপন করতে পারে না, সেই জন্য তার ব্যর্থতা। ময়মনসিংহের একজন বিখ্যাত বিশিষ্ট লেখক, আমি নাম বলতেছি না, ব্যক্তিগত হয়তো হয়েছিল, উনি ভালো লিখেন কিন্তু তার আফসোস, এবং তার অনেক বইও আছে, অনেক আরেকটা বিষয় আছে তার, সেটা তাকে যথেষ্ট, আমি নামটা বললেই বাংলাদেশে যথেষ্ট পরিচিত অন্য আরেকটা মাধ্যমে, তার লেখালেখির কারণে। কিন্তু বইয়ের জন্য সে ময়মনসিংহের বিভিন্ন মানুষের পেছনে দৌড়ায় যে আমার বইটা প্রকাশ করে দেন। উনি লিখেন ভালো, গদ্য শৈলীও ভালো, অনেক সবই ভালো, কিন্তু যেই জায়গায় বইটা, যেই জায়গা থেকে প্রকাশ করতে হবে, যেভাবে প্রকাশ করতে হবে, সেই জায়গাতে উনি যেতে পারতেছেন না। তো সেই জায়গায় না গেলে ময়মনসিংহের বিভিন্ন মানুষের পিছনে ঘুরলে তো আপনার যতই উন্নত লিখেন, যে কোনো একটা রাস্তা তো আছে। তো সেই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে লেখক বই লিখেন কিন্তু এর পরেও অনেকগুলো লাইন কাট আছে, সেই লাইন কাটগুলো ধরতে হবে, পালন করতে হবে, তখন আপনার বইটা মার্কেটে সিস্টেমেটিক্যালভাবে আনলে আপনি অফকোর্স লাভবান হবেন। How can take preparation to write a book? How can take preparation to write a book? কিভাবে আপনি একটি বই লেখার প্রস্তুতি গ্রহণ করবেন? একটি বই লেখার কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন? First of all, you should decide for whom you will write the book. First of all, you should decide for whom you will write the book. প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বইটা কাদের জন্য লিখছেন। আপনার পাঠক গোষ্ঠীকে ক্লিয়ার করতে হবে যে আমার বইয়ের পাঠক কারা হবে, কোন শ্রেণীর মানুষ, কোন মেজাজের মানুষ, কোন টেন্ডেন্সির মানুষ, এবং তাদের আর্নিং লেভেলটা কি, আমার বইটা যারা কিনবে তাদের আর্নিং লেভেলটা কি, এবং তাদের মেন্টালিটি কি, এই বিষয়গুলো আপনাকে অফকোর্স প্রথমে মাথায় থাকতে হবে। এখন আপনি এমন একটা বই লিখলেন যে বইটা আপনার এলিট পার্সনরা কিনবে না, তাদের এটা প্রয়োজন নেই, কিন্তু এখন আপনার যাদের জন্য লিখছেন তাদের বই কেনার ওই রকমের আগ্রহ নাই, তারা সাধারণত কিনেও না। তো এরকমের তাদের বইয়ের সাথে ওই রকমের সম্পর্ক নাই, এমন এক বিষয় দিয়ে আবার বড় লেখকরাও কিনবে না, বোদ্ধা পাঠকরাও কিনবে না, এলিট পার্সনরাও কিনবে না। তো কিন্তু আপনি এমন একটা বিষয় নিয়ে বই ছেড়ে দিলেন, তো বইটা চলবে না। তো আপনি কার জন্য বই লিখছেন, এই পাঠকদের লেভেলটা, তাদের মানসিকতা, বিশ্বাস, তাদের আপনার আর্নিং বিষয়, কি পরিমাণে টাকা তারা কামায়, যে লাইফস্টাইলটা কি, সেই বিষয়গুলো অফকোর্স মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো ডিটারমিন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর সাবজেক্ট। তাড়াতাড়ি বলতে হচ্ছে, মারুফ আমাকে সিগন্যাল দিয়েছে শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? মারুফ রেখে অধিকার দিল ওয়ার্নিং দেওয়ার জন্য, একটু তোমার কি আমি অধিকার দিয়েছি? আমি তোমার বলেছি আমি 3 ঘন্টা থেকে এখানে বসে আছি, আমি লাবি আব্দুল্লাহ, আমার সময়ের দাম তোমাদের সকলের সময় থেকে বেশি, ঠিক আছে? আমি তো বলে দিয়েছি কারো বিরক্তি তুমি চলে যাবো, না সমস্যা নেই, সমন্বয় হিসেবে আমাকে পরামর্শ করে তুমি বলবা, ঠিক আছে? তুমি ঘড়ি থাকলে তো ওই মুসলিমের মধ্যে হইলা যে ইমাম সাহেব, আমি তো আবার বলি, আমি বছরটা এই জন্য বলি যে আপনারা আপনাদের লাইনে কে কথা বলছে এটা হিসাব করেন না, কার সাথে কথা বলছে এটা হিসাব করতে চান না। আমি 20 বছর ধরে খতিব, অনেক সেক্রেটারি কমিটির দম পেয়েছি, সেই কারণে ঘড়ি দেখে তো ওর সাথে আর তার সাথে পার্থক্য কী?
সবসময় মনে রাখবেন, ওস্তাদ যখন ক্লাস করে এটা সারা জীবনের জন্য মনে রাখবেন। লেখালেখি এত সহজ কাজ না, রাত জাগতে হবে, কষ্ট করতে হবে, না খাই থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে হবে। আপনি এত সহজ মনে করেন? এত সহজ না। ওই মাসে অনেকে লেখক হতে চান, কেন হয়েছে আমি জানি না, কয়েকদিন পরে আবার ধরেও যা হতে পারে না লেখক। এত হিসাব করে 10 জনের বেশি নাম কেন বলতে পারেন না আপনারা? না মানে অসুবিধা নাই, মানে অবশ্যই সামনে, মানে আমার সামনে কখনো আমি যেখানে বসে থাকি এই কাজগুলি কেউ করবেন না, আপনার স্বাধীনতা দেওয়া আছে, ঠিক আছে? তো অসুবিধা নেই। ওস্তাদ যেহেতু বলছেন, মানে আমি যেহেতু নিজে বসে আছি এবং ছাত্রের মতো বসে আছি, তো আপনি কে করে দেখান, আপনাকে ইশারা করার কেউ অধিকার দিয়েছে আপনাকে। সামনে সবসময় মনে রাখবেন, আমার সাথে আমি মাহাদুর দাওয়াতে গেলেও কিন্তু এই জিনিসগুলি করি, আপনারা জানেন। কিন্তু অনেক ছাত্র আমাকে দেখতে পারেন না, মনে হয় যে অনেক নো, আপনারা আমার দেখার আমার সুযোগ নাই। এখনও যারা কোর্স আছে মনে করতে পারেন এরকম আমি 5 দিনে কোনো খারাপ আচরণ করেছি আপনার সাথে? 1 মিনিট, তো অবশ্যই খারাপ আচরণ করবো ওই সময় যখন নাকি আপনি আমার এই কষ্টের জায়গাগুলিতে আপনি আঘাত করবেন। ওই মসজিদ সেক্রেটারি হবেন না, আমি তো তমকদের মসজিদ থেকে বের করে যাই, আমি ক্ষতি হিসেবে বের হন না, পরে নামাজ পড়াবো না, বলে আপনি নামাজ পড়াবেন সেই লোক আমি। জি ওস্তাদ, জি অসুবিধা নেই ওস্তাদ। না না না, সময় বেশি হচ্ছে, আপনার কথা বলতে আপনার কষ্ট হচ্ছে, আরেকজনের কী বিষয়? এটাও স্বাধীনতা আছে, এই চিন্তা স্বাধীনতা আছে, যে মানে আমি স্বাধীনতার বিশ্বাসী, মানে এই স্বাধীনতা আপনার আছে ওস্তাদ। আপনি স্বাধীন কথা বলাই আমি ওটা স্বাভাবিক হয়ে গেলাম। জি দ্বিতীয় নাম্বার হলো ডিটারমাইন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর সাবজেক্ট। আপনি যে সাবজেক্টে লিখছেন সেটার ভ্যালুটা কি, এটা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। জাস্ট একটা জিনিস মনে আসলো আর লিখে ফেলবেন, নো, এটার মার্কেট চাহিদা, এটার ভ্যালু, এটার এফেক্ট, এটা বুঝতে হবে। এটার এই সাবজেক্টের ভ্যালুটা বুঝতে হবে। তো যদি সাবজেক্টটা কতটুকু ভ্যালুয়েবল এটা যদি আপনি আজ করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আবার বইটা মার্কেটে সেরকমভাবে চলবে না। তো অফকোর্স আপনাকে যেই সাবজেক্টে লিখবেন সেই সাবজেক্টের ভ্যালুটা কতটুকু সেটা নির্ধারিত স্পষ্ট আকারে আপনাকে বুঝতে হবে, বুঝে এরপরে আপনি লিখবেন। তৃতীয়ত হলো ফাইন্ড আউট সিমিলার বুকস। আপনি যে বিষয়ে লিখবেন সেই বিষয়ের আরো অন্য অন্য বই মার্কেটে আছে অথবা কাছাকাছি বক্তব্যের বই আছে, সেগুলি আপনাকে সংগ্রহ করতে হবে। তারা সেই আপনার এই বিষয়টা তারা কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে উপস্থাপন করেছে, কিভাবে উপস্থাপন করেছে। এখন সেই বইগুলো যদি আপনি কালেক্ট না করেন, তাহলে আপনি এমন একটা বই দিয়ে দিলেন যেটা আপনার চেয়ে পাওয়ারফুল এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে গেছে, মার্কেটে চলতেছে, কিন্তু আপনার কাছে মনে হলো এই বিষয়টা দেওয়া যেতে পারে, তো আর দিয়ে দিলেন, তখন দেখা যাবে যে না, মার্কেটে এর চেয়ে বেটার অলরেডি আছে। তো বিষয় হলো আপনার যে থিমটা মাথায় আসবে বই লেখার জন্য, ওই বিষয়ে সিমিলার বুকস, আপনার একই বক্তব্য রিলেটেড বইগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং সেগুলি পড়ে আপনাকে পরের বই লিখতে হবে। If you get similar book, then decide what kind of value you will add in your book. আপনি যদি একই সাবজেক্টের বই পেয়ে যান মার্কেটে, এক বা একাধিক বই, তখন আপনার আরেকটা বিষয় ডিসাইড করতে হবে যে আমি যেই বই লিখতেছি এখানে আমার নতুন ভ্যালুটা কি অ্যাড হবে আমার সাবজেক্টে, আমার নতুন বিষয় কি আনবো যেটা মার্কেটে যেটা আছে তার থেকে স্বতন্ত্র এবং আলাদা। এটা অবশ্যই আপনাকে আলাদাভাবে বুঝতে হবে। যদি আপনি সেটা না বুঝেন, যদি একই বিষয় যায় ভিন্ন উপস্থাপনে, তাও কিন্তু বিষয়টা সুন্দর হবে না। তো কিছুদিন আগে যদিও বলবো না, আমি একটা বই লিখেছি, সে মনে হয় যে এই বইটা বাংলাদেশে এই বিষয়ে প্রথম, এই বিষয়ে এভাবে প্রথম। পরবর্তী কিছুদিন আগে দেখা গেছে যে আরেকটা বই মার্কেটে আসলো আমার বইয়ের নামে। এটা তো 100% আপনি এই বিষয়ে বই লিখতে পারেন, কিন্তু আমি যে বিষয়ে লিখলাম ওই বিষয়ে বই লিখছেন এবং বইয়ের নামটাও হুবহু আমার বইয়ের নামেই।
এবং আপনি বেশি কিছু করেননি, আমার বই থেকে নিয়ে আরেকটা গেট আপ আরেকটা সিস্টেমে শুধু ছেড়ে দিয়েছেন, এখানে একটা অক্ষর অতিরিক্ত নেই। ঠিক আছে, আপনি করতে পারেন, ভিন্ন একটা গেট আপে সাজিয়েছেন, কিন্তু হুবু নামটা কিভাবে দিবেন আপনি? তো জানতে হবে যে মানে এখানে তো লেখক এখনো জীবিত আছে, তো মারাই গেছে, তার উপরে এই ধরনের অনৈতিক কাজটা আপনি কেন করবেন? তো বিষয় হলো আপনি সিমিলার বই কালেক্ট করবেন এবং নতুন ভাবে কিভাবে সাজাবেন বিষয়টা এবং নতুন কি কি বিষয় অ্যাড করবেন সেটা অবশ্যই আপনাকে আলাদাভাবে বুঝতে হবে, না হলে অন্যের উপরে অবিচার হয়ে যাবে। যেমন আমার উপরে কিছুদিন আগে হয়েছে, আমার একটা বই এরকম লাইভ আব্দুল্লাহ উস্তাদ জানেন যে হুবু নামে মার্কেটে চলে আসছে এখন, এবং সেখানে আমার চেয়ে আমি যে তথ্যগুলো দিয়েছি তার এক অক্ষরও বেশি তথ্য নেই, ভিন্নভাবে সাজানো হয়েছে মাত্র। তো এটা অনৈতিক। যাই হোক, পঞ্চম হলো, বিফোর স্টার্টিং ইউর বুক ইউ শুড ডিসকাস উইথ পাবলিশার। বইটা লেখার পূর্বে উচিত হলো প্রকাশকের সাথে আলাপ করা, ডিসকাস করা, প্রকাশককে আপনার কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করা। সে সহজেই বুঝবে না। আপনার একটা বিষয় কিন্তু আছে, আপনার ভিতরে একটা চিন্তা আসছে, চিন্তাটা অনেক মহান, অনেক গ্লোরিয়াস মনে হচ্ছে, কিন্তু এই চিন্তাটা আপনি যেভাবে অনুধাবন করতেছেন, এর মূল্যটা, এর গুরুত্বটা আরেকজন কিন্তু এত সহজেই, আপনি যতই ব্যাখ্যা করেন, এত আপনার মতো করে অনুভব করার পৃথিবীর কেউ যোগ্যতা রাখে না। তো বিষয় হলো এরপরেও প্রকাশককে চেষ্টা করা এই বইয়ের কনসেপ্টটা বোঝানো যে এটা এই রকমের, পাঠক এই কারণে এই বইটা কিনবে, পাঠকের চাহিদাটা এই বইয়ের প্রতি অনেক বেশি আছে, এটা আপনাকে অফকোর্স পাবলিশারকে বুঝাইতে আপনাকে সক্ষম হতে হবে। এরপরে আপনি যদি এটা পাবলিশারকে বুঝাইতে পারেন, প্রকাশককে, তখন সেই বইয়ের, তখন আপনি ডিমান্ড দাবি করতে পারবেন যে আমার এই বই যদি আপনি নেন তাহলে আমাকে কিন্তু এই কন্ডিশনে টাকা দিতে হবে অথবা এই পরিমাণে টাকা দিতে হবে। তো আপনি যদি আগে লিখে ফেললেন বইটা, এরপরে পাবলিশারের কাছে যান, তখন সে সাধারণত না এটা আমি ছাপবো না, অথবা আপনার সাথে মানে অনীহা প্রকাশ করতে পারে। তো বিষয় হলো আগে যদি আপনি তার সাথে ডিসকাস করেন যে আমি এই বিষয়ে বই লিখতেছি, এই গেট আপে হবে, এই বিষয়টার গুরুত্ব পাঠকের কাছে এই পরিমাণের আছে, পাঠক চাহিদা এরকমের আছে এই বিষয়টা, সুতরাং আমি যদি এই গেট আপে বইটা লিখি তাহলে আপনি ছাপাবেন কিনা, যদি ছাপান এরপরে হলো তাহলে আমার লেখক সম্মানীটা কি পরিমাণের, কি ধরনের হবে, সেটা আপনি তার সাথে ডায়লগে যেতে পারেন। 6 নাম্বার হলো, ইউ শুড টেক 100% responsibilities about taking preparation. এই জায়গায় আমরা ম্যাক্সিমাম মানুষ, বাঙালি জাতি বিশেষ করে, এটা কোনো জাতিগোষ্ঠী না, গোটাল হল জাতি 100% রেসপন্সিবিলিটি আমরা আমাদের কাজের ক্ষেত্রে, জীবনের দায়িত্বের ক্ষেত্রে আমরা 100% রেসপন্সিবিলিটি নিতে জানি না অথবা নেই না। এটা আমাদের বাঙালি হ্যাবিট। এটা ব্যক্তি না, জাতি গোষ্ঠী আলাদা, যে কৌমি অঙ্গন এই দুষে বা অন্যরা না, এটা অ্যাজ এ হোল গোটা বাঙালি জাতির আমাদের এক ধরনের, হ্যাঁ আমাদের মধ্যেও যারা শ্রেষ্ঠ ভালো কাজ করতেছে তারা তো আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের হ্যাবিট হলো আমরা 100% রেসপন্সিবিলিটি নিতে পারি না বা নেই না। এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট। তো লেখার ক্ষেত্রে আপনার মনে হলো আর একটা বই লিখে ফেলেন, নো, আপনাকে অফকোর্স এই বইটা লেখার ক্ষেত্রে 100% রেসপন্সিবিলিটিস নিতে হবে। তো এটাকে যে পরিমাণের যত্নশীল হওয়ার দরকার, যেই বিষয়ে, সেই সকল বিষয়, প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ যত্নশীল হয়ে সেই পরিমাণের সময় দিয়ে আপনাকে বইটা যদি আপনি লিখেন, তাহলে আপনি মার্কেটে নিশ্চিত আপনার বইটা চলবে। কিন্তু আপনার মনে হলো বই লিখে ফেলছেন, এরপরে এটাকে যত্ন করার অনেক দিক আছে, বিশেষজ্ঞদের সাথে পরামর্শের দরকার আছে, এরপরে বিভিন্ন মানুষদের, প্রকাশকদের সাথে, বিশেষজ্ঞদের সাথে, আরো অন্যদের সাথে আপনি চিন্তা করবেন, এরপরে আপনার লেখার মানটা উন্নত করা, বানান ঠিক করা, এরপরে উন্নত গেট আপ দেওয়া, আরো বইয়ের যতগুলো কাজ
আছে সেই প্রত্যেকটা সাবজেক্টকে 100% রেসপন্সিবিলিটি নিয়ে আপনি গুরুত্ব দিবেন, যদি দেন তাহলে আপনি ভালো লেখক হইতে পারবেন। আর নাহলে আমরা যেটা করি, একটা আবেগ আসে, লিখে ফেলি, এরপরে বইয়ের অনেক সাইডে দুর্বলতা থাকে, অযত্নের ছাপ থাকে, আমরা বের করে দিই। এরপরে দেখা যায় বের হওয়ার পরে আমরা কষ্ট পাই যে এই বইয়ের মধ্যে এই সাইডটা দুর্বল রয়ে গেছে, এই সাইডটা ভুল রয়ে গেছে, এই সাইডটা আপনার আরো যত্ন হইলে ভালো হইতো। তো বিষয় হলো না, আপনার তাড়াহুড়া করা যাবে না, একেবারে যথেষ্ট সময় নিয়ে যতটুকু সময় দরকার এই বইটাকে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মানে পৌঁছানোর জন্য ততটুকু সময়, ততটুকু শ্রম এবং সেই পরিমাণের যত্ন অফকোর্স আমাদের শুধু বই লেখার ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে দেওয়া উচিত। এটা আমাদের হেবিটে আসা উচিত। আজকে আমরা গোটা বাঙালি জাতি আপনার উন্নত হয়ে যাব, এই একটা সিফত যদি আমাদের মধ্যে চলে আসে। বুঝি নাই, এক কথা যদি বলেন কথাটা, যে কোনো কাজের ক্ষেত্রে 100% রেসপন্সিবিলিটিস নেওয়া, যে যত্নের ক্ষেত্রে, কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে, যে এটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি কাজটা করব। স্ট্যান্ডার্ড লেভেল ঠিক হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ইয়া করবো না, এই কাজটা ডেলিভারি দিব না। আপনার বিরুদ্ধে আমি যাই, আপনি তো ভিডিও ছাড়েন। পিছনের আমার বইগুলোর মধ্যে এবং কাজগুলোর মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে বিদায় আমি সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি। আপনি আমাকে আমার সামনের কাজগুলো আমি যত্নশীল হওয়ার জন্য চেষ্টা করি। দরকার এই যে ওনার বিরুদ্ধে কথা বললাম, উনি স্বাভাবিকভাবে নিলেন, মানে এটা বুঝতে হবে আমি এই মুহূর্তে আপনারা যারা মানে আমাকে সময় জ্ঞান দিচ্ছেন, আমি আপনাদেরকে বলছি, মানে দূরের যারা আছেন বা মনে করছেন যে এত দীর্ঘ কেন, যখন একটা টকশো হয় অথবা এখন সেমিনার হয় দিনব্যাপী, তখন কী হয়, একজন আসছে কথা বলে চলে, আপনার কথা বলবেন চলে যাবেন, যিনি কথা বলছেন তার ওটা বিষয়। আমি আপনাদের জন্য কাছে যারা আছেন, একজন থাকতে পারেন এখানে বা দুইজন থাকতে পারে, তার সমস্যা নেই। এই যে উনি কোয়ালিটি মেনটেন করেন, ওনার কিছু ভিডিও আছে, আপনার এটা কি চ্যানেলের নামটা কি? জীবন কথা। জীবন কথা, জীবনের কথা বলেন উনি। কিন্তু আমি দেখছি কোয়ালিটি যে মেনটেন সর্বশেষ যেগুলি করছেন মেনটেন হয় না আসলে। আমি যে এখন লাইভ দিচ্ছি, আমি তো লাইভ সাধারণত দেয় নাই ইয়েস না, আমি দিচ্ছি কেন, আমি এখানে যারা কাছে আছেন ওই সাইফুলের জন্য আমি কিন্তু মানে সাইফুল বাড়ি ব্যবহার করে না, সে সৌদি আরব থেকে এখানে ঢুকছে, কেউ মলকুরা থেকে ঢুকছে। তো আমি তাদের জন্য আসলে আপনার কথাগুলি বলাচ্ছি, এবং আমি এই মুহূর্তে দেখা আছি না উস্তাদ, এই মুহূর্তে আমি কমপক্ষে 10 জন লেখক বলতে পারবো যাদেরকে আমি চিনি, এখানে লাইনে আছে। তো আপনি জেনে আব্দুল্লাহ মারুফের জন্য এটা দরকার নাই, কারণ ওটা তার কথার কথা উদাহরণ দিচ্ছি, তুমি রাগ করো না, রাগ করলেও করতে পারো, তোমার অধিকার আছে। কিন্তু এটা তো আমি আরেকজনের জন্য কথাটা শোনাচ্ছি। আর মুস্তাদ মাহমুদ সিদ্দিক এর ক্লাস ছিল জোহরের আগে, উনি মাগরিব পর্যন্ত অপেক্ষা করছেন। কারণ আব্দুল বারি ভাই আসছেন ডাক্তার, উনি আবার ওই যে রোগী দেখতে চলে গেছেন। তো এখন মানে আপনার সময় গুরুত্বপূর্ণ বা আমাদের সময় ওনার কথা শুনতে হবে। উনি সেই মানে জোর থেকে বসে আছেন, উনি কথা শোনার জন্য, কথা শোনার লোক নাই আছে। তো তাহলে আমি দূরের বা কাছের যারা আছে, কাছে তো কমই, আপনারা জানেন যে কোর্সে কতজন হয়েছেন, লুকানোর কিছু নাই। মাঝে মাঝে বলে হয় যে ছবিটা না দিলেই ভালো হয়, মানে আপনার ছবি দিবেন না কেন? লেখালেখি কি সব মানুষ করবে? একটা মাদ্রাসা 50 বছর জন্ম, আপনার 5 জন লেখক, এক দশকে একজন লেখক বাইর করতে পারেন না, কেন বাইর করতে পারবেন না? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলমের কথা বললেন, পারলেন না, এটা আমাদের চরম ব্যর্থতা, স্বীকার করে নিতে হবে। আপনার বক্তা অনেক হয়েছে, কিন্তু ওইখানে যে লেখক হয়েছে তো অসুবিধা নেই ওস্তাদ, আপনার কথাই স্বাধীন। এবং আমি মনে করি আপনারা যারা লেখালেখি করতে চান, এই ধৈর্য থাকতে হবে, আপনার পড়তে হবে। হুমায়ুন আহমেদের কথাই বলছি, আমার একটা বিরতির জন্য আর কি, মনে হচ্ছে একটু আরাম দিচ্ছি ওস্তাদকে। আমি হুমায়ুন আহমেদের যে মানে যেখানে নোয়াশপল্লিতে ছিলেন, সেখানে আমি পুরো দিন থাকার চেষ্টা করেছি, ভিতরে কোটখাট জিনিস জানার জন্য। তো আমি যে নাকি মানে দায়িত্বশীল, তাকে বললাম যে কোথায় বসে লিখতেন সেটাকে আমি একটু দেখতে চাই। সেই রুমে আপনারা সহজে কেউ কাউকে নেবেন না আসলে, মনে আমার যেখানে বসে লিখতেন। আমাদের মাদ্রাসার মধ্যে টাপায়ের মধ্যে একটা টাপায় দেখলাম, চারপাশে বই আছে, অনেক বই সেখানে লিখছেন। এবং উনি রাত জেগে জেগে রাত 2টা 3টার সময় রাত একা বের হয়ে পড়তেন। যে ভূতের যে গল্পগুলো লেখছেন না, উনি একা, উনি আনন্দে মানে আঙুল তুলিয়ে দিতেন, তুলিয়ে দেওয়া বোঝেন নাকি? হ্যাঁ, এরপরে হয় না, উনি বলছেন স্যার লিখতে লিখতে আঙুল মনে হয় করে ফেলছে, ক্ষয় করে ফেলছে। হুমায়ুন আহমেদ কেমনে বাদ দেবেন? তো আমাদের লেখক যারা হতে চান, ওই 7 দিনে 3টা বক্তৃতা শুনে লেখক হবেন এরকম না। এই কথাগুলি আশা করি এবং অনাগত 1 জুন
যুবক যারা গিয়ে 3 ঘন্টা শুনবে, সে হয়তো জেগে উঠবে, উস্তাদ এরকম কথা, এই সিক্রেট কথা কেউ বলবে না। ওনার এই ক্লাস করতে পারার জন্য কমপক্ষে কয়েকশো ঘন্টা পড়ালেখা করতে হয়েছে। আপনি মনে করছেন যে উনি কথা বলে দিল আর স্বাভাবিক, মানে কথাটা বুঝতে পারছেন? আমরা যখন অভিজ্ঞতার লোকে কথা বলি, উস্তাদরে এই পড়তে রাজি করে কথা বলার জন্য সামনে আপনার মিনিটও পাবেন না, উনি 1 মিনিট সময় দিতে চান না, মানে এখনই তো দিতে চান। উনি যখন 8-10 বছর আগে ময়মনসিংহ শহরে এসেছেন, তো আমি দেখুন ওনার কথা বোঝার মতো আসলে লোক নাই। উনি তো শ্রেষ্ঠ সবগুলি মাদ্রাসায় পড়েন ময়মনসিংহে। এখন উনি কথা বলেন, এখন ওনার কথা শোনার জন্য আপনি হয়তো ময়মনসিংহ গুরুত্ব দেবেন না, গুরুত্ব ওনাকে নিতে হবে, পয়সাতে নিতে হবে, টাকা দিয়ে নিতে হবে, গাড়ি দিয়ে নিতে হবে, বিমান দিয়ে নিতে হবে। তো এটা বুঝতে হবে আপনার। আমাদের সবচেয়ে খারাপ অবস্থা, যে আমি নিজের কথাই বলি, একজন যখন চিন্তা অথবা কথা বলতে চায় তখন কাঁকড়ার মতো পিছন থেকে আমরা ই করি। আমাকে কথা বলার জন্য বাধা দেওয়ার জন্য আমি মা হাতে ধমক দিয়েছিলাম, কিন্তু ওই ছেলের চেহারা দেখে না, চেহারা দেখলে আমার মনে হবে ওই ছেলেটা মনে হবে, আমি ওই ছেলের চেহারা দেখি না। কেন? ব্যক্তিগতভাবে ওস্তাদ আপনার মনে আছে, সে কে আমার কথা বলার বাধা দেওয়ার জন্য? আপনি এখন কথা বলতেছেন ওস্তাদ মাহমুদ সিদ্দিক, আপনি বলতেছেন ঠিক আছে, এত এত কে আপনি বলার কে? আমি তো সে কথা বলছি ওস্তাদ, মানে বিষয়টা হলো এরকম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। ওস্তাদ সবসময় আপনি শেষ করেন, স্বাভাবিকভাবে শেষ করবেন, এবং মানে হ্যাঁ শেষ করবেন, এবং কথাও ভালো হচ্ছে, মানে এবং এটার লেখকদের, নবীন লেখকের জন্য আমি প্রয়োজন মনে করছি, এই জন্য মানে কথাগুলি শেষ হইতে হবে। অসম্পূর্ণ কথা আসলে শেষ হবে না। কারণ আমি মুফতি আব্দুল মালিকের বিষয়টা যদি এরকম মানে একটু প্রশ্ন না করতাম, প্রত্যেক কথায় কাট করে মাহমুদ সিদ্দিকের বলবে যে উনি তো এটা বলছেন। আপনারা জিনিসটা বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা বিষয় আছে এখানে। উনি শেষে মানে আত্মরিকুল আরবিয়ার প্রশংসা করলেন না, অর্ধেক শুনে আর অর্ধেক ইয়ে করবেন, তো ইউটিউবে তো এটাই হচ্ছে। তো আপনারা যারা লেখালেখি করেন, সেটা ওই কাটিং এডিটিং করে করে একজনকে বিতর্কিত করার জন্য এগুলি করবেন, আরেকজন পিছনে রাখার সময় কই আপনার পৃথিবীর যে চ্যালেঞ্জগুলি আছে, এর জন্য তো আপনাকে শাস্তে হবে। ধন্যবাদ হচ্ছে, আপনি একটু বিরতি দিলাম, এই জন্য ফাঁকে কথা বললাম। হুমায়ুন আহমেদ আঙ্গুল বাঁকা করে শেষ করে ফেলেছে লিখতে লিখতে, আপনি কী করেছেন? সুতরাং তারাই তো মানে তারা দিয়ে যাচ্ছে, আপনাকেও এরকম ইসলামের পক্ষে লিখতে হবে, বলতে হবে। কারণ কথার আওয়াজের মার হচ্ছে, মানে কথা হাওয়ায় উড়ে উড়ে, লেখার উত্তর কিন্তু লেখা দিয়ে দিতে হবে। এবং এই পৃথিবী ওই দিকে যাচ্ছে আর কি। কারণ আপনি যে কারো ঘরে ঢুকতে পারছেন, আপনি সম্ভব ছিল। আমি কয়েকদিন আগে মানে নবারুণ একটা পত্রিকা কিনেছি, বইমেলা হয়েছে, তো আমি 4টে কিনেছি আর কি, আমার বাচ্চা নবারুণ কিনেছে। কেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেজেন্ট প্রধানমন্ত্রীকে একটা শিশু একটা চিঠি দিচ্ছে, দাদু, তার দাদু হয়তো নাই, মারা গেছে, সে দাদুর একটা মানে আবেগ, হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীর দস্তখত সহ এবং এক হাতের লেখা একটা চিঠি উত্তর দিচ্ছে। আপনি উস্তাদ যেটা বলছিলেন, আর আপনি পৃথিবী কোথায় গেছে, একটা নারায়ণগঞ্জের সম্ভবত মেয়েটা আর কি, চিঠিটা আমি পড়লাম, দেখলাম। এটা হলো আপনার বুঝতে হবে। আপনি এখন যদি মানে ট্রাম্পকে একটা চিঠি দেন, আপনি ট্রাম্পের চিঠি কিন্তু পড়বে, আপনি তো সাহসী করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তো চিঠি দিয়েছেন, এরকম ওইগুলি পড়ছেন আপনি, যে ওখানে চিঠি দিচ্ছে। হ্যাঁ, স্টিফেন হকিংকে চিঠি দিয়েছিল, এই যে হকিং মারা গেছে, নাস্তিকদের জন্য গরু ছিলেন আর কি। তো বিষয়টা কি আপনাকে বুঝতে হবে। আব্দুল্লাহ আবু সাইদের যে কথাটা, হ্যাঁ, কথা বলা হলো, আপনি যান একটা চিঠি দেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নামে, বিশ্ব সাহিত্য কেন্দ্র এরকম একটা পৌঁছে দেয়, আপনার কথাগুলো পৌঁছাতে পারছেন, আপনি এই সুযোগগুলি কেন নেবেন না? কিন্তু ওই যে বললাম যে এই যে আজকের এটাই ধারণ করার মতো লোক তো তৈরি হয় নাই। আপনি বলবেন অনেক তৈরি হয়েছে, আমি এটা দিয়ে আপনি এডিটিং করতে পারবেন না, তো এখানে একজনও পারবেন না, পারবেন কেউ? তাহলে আপনি এই পৃথিবীর মোকাবেলা করতে পারবেন না। আপনাকে পারতে হবে, আপনাকে ধরতে হবে। আমি আবার বলছি, শান্ত মাথায় বলতেছি, স্বাভাবিকভাবে বলতেছি, এই 3 দিন থেকে আমি যে লাইভে গেছি, আমি আমার পুরা ফেসবুকে লাইভে সর্বোচ্চ 5টাও পাবেন না। তা আমি কেন দিছি? আপনি শত দিছি। এটা এই কোর্সের যে কষ্টটা হয়েছে, যে সমন্বয়ক সাহেব, আমাদের আব্দুল্লাহ মারুফ সাহেব, মুজিব সাহেব, তারা জানে কষ্টের পরিমাপটা কি। এর জন্য যে কষ্টটা আছে, সেটা কথাগুলো থাক, এবং এই কথাগুলো একসময় কাজে লাগবে। আপনারাই বুঝবেন যে এত সুন্দর কথা বলেছিল। এই 7 দিনের কোর্সের যে মানে 18টা ক্লাস, 18 ঘন্টা বা 36 ঘন্টার একটা ক্লাস, 3 দিনের, এটা একজন দেখবেন যে অবসর আছে, সে শুনে ফেলবে। আমার কথাগুলি তো আপনারা বুঝছেন নাকি? ধন্যবাদ সবাইকে কষ্ট করার জন্য, এবং কষ্ট করবেন, নাহলে লেখা হওয়া সম্ভব না। ওস্তাদ আপনি একটু বিরতি দিলাম মূলত, যে আমরা 10 মিনিট থাকতে পারি আর কি। এই পয়েন্টটা আবারও উল্লেখ করি যে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে বলতেছি, কেউ যদি তার জীবনের ব্যাপারে 100% রেসপন্সিবিলিটি নিয়ে নেয়, যেই মুহূর্ত থেকে সে 100% দায়িত্বশীল হয়ে যাবে তার জীবনের ব্যাপারে, সিরিয়াসলি, ওই মুহূর্ত থেকে তার
সমস্যা দূর হয়ে যাবে, সকল সমস্যা। কিন্তু 100% রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাকে। যাই হোক, লেখকের ক্ষেত্রে ব্যতিক্রম না। এই জন্য বলছি, যে কোনো কাজ চতুর্ভুজ যত্ন নেওয়া, মানে 4টা অ্যাঙ্গেল থেকে আপনাকে করা, যত্নশীল হওয়া। হ্যাঁ, তাহলে আপনার বই অফকোর্স গুণগত মান সম্পন্ন হবে, স্ট্যান্ডার্ড মানের হবে, মার্কেটে চলবে। যাই হোক, আমি আমার কাজের ক্ষেত্রে, আমিও তো বাঙালি, আমারও তো হ্যাবিট, মানে অলসতা এবং ভাবেই গড়ে উঠেছে। তো আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং। সফল হবেন ইনশাআল্লাহ। আমার কাজও যে 100% রেসপন্সিবিলিটিস, 100% সিরিয়াস হয়ে সর্বোচ্চ যত্নশীল হয় সেটা না, কিন্তু আমি এটা ফিল করতেছি, যেটা আপনাকে বলতেছি, এবং আমি চেষ্টা করতেছি যাতে করে জাতি তাদের লাইফের ব্যাপারে এবং কাজের ব্যাপারে গোল সেট আপ, গোলের ক্ষেত্রে যেন যত্নশীল হয় এবং সিরিয়াস হয়। তো জাস্ট আমাকেই যে আগে না না, আসলে আমি মিন করি না, আপনার উল্টা বুঝেন না আবার। না না, আমি উনি যতটুক পারছেন, উনি আমার আশ্চর্য হলো যে উনি যা প্রয়োজনীয় জিনিস সব কিনছেন, উনি নিজে শিখছেন, আমি জানি ওনার ওনার মানে ওরা এই সব কিছু করার পর উনি এরপরে বলতেছেন মান আর একটু বাড়া দরকার। আর একটাও আপনারা করেন না, আসলে উনি যেগুলি করছেন একটাও করেন না, কারণ ওস্তাদের একটা বড় সাহস হলো বড় কিছু করে ফেলেন, এটা করতে হবে আপনার ব্যক্তিগত না আসলে। আজকেও আমার স্টুডিওটা বানানোর জন্য কাজ চলছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলছেন লাইটিং করতে হবে এবং ওনার কথাগুলো পৌঁছুক, কথা পৌঁছানোর জন্য তাৎক্ষণিক বিষয়গুলি নিতেই হবে। যে যাই সীমাবদ্ধতা থাকে অনেক, তো আস্তে আস্তে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, যত্নশীল হতে হবে। 7 নাম্বার হলো ফলো দ্য স্টেপ অফ ফেমাস রাইটার। ফলো দ্য স্টেপ অফ ফেমাস রাইটার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা বলা যায় প্রিন্সিপাল রুল জীবনের জন্য এবং রাইটারের জন্য। আপনি যদি ঢাকা যেতে চান, তাহলে বাংলা ময়মনসিংহের সাধারণত সকল মানুষ যেভাবে যায় ঢাকায়, সেই পলিসি অবলম্বন করেই যেতে হবে। আপনার মাসকান্দায় যেতে হবে, অথবা আপনার রেল স্টেশনে যেতে হবে। গিয়ে স্বাভাবিক মানুষ যেভাবে যেই সকল গাড়ি দিয়ে যায়, সেই পদ্ধতিতেই আপনি যদি অবলম্বন করেন, সহজে ঢাকা পৌঁছে যাবেন। কিন্তু যদি আপনি এদিকে হাঁটা শুরু করেন, তাহলে যেতে পারবেন, কিন্তু যাওয়াটা কি পরিমাণের কষ্টকর হবে, অনেক কষ্টকর হবে। লাইফের জন্য প্রয়োজন এই পৃথিবীতে এখন আপনার নতুন করে কোনো রাস্তা তৈরি করা লাইফে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাস্তাগুলো তৈরি করা আছে। যদি আপনি লেখক হতে চান, পৃথিবীতে হাজার হাজার লেখক আছে যারা প্রসিদ্ধ, তারা লিখে গেছেন। এখন একজন লেখক কিভাবে লেখক হয়েছেন, কি কি যোগ্যতা তার ছিল, কোন কোন বিষয়ে কি পরিমাণের যোগ্যতা ছিল, সেই বিষয়গুলো আপনি সহজেই জানতে পারতেছেন। ধরেন আপনি আমাদের লাইনে আল্লামা তকি উসমানী মুদাজিলুল আলিয়া, আল্লাহ ওনাকে অনেক অনেক আপনি ধরেন ফেকার ক্ষেত্রে আপনি অবদান রাখতে চান, তাহলে তকি উসমানীকে আপনার স্টাডি করতে হবে। এটা রোড। উনি ওনার জীবনে কি কি যোগ্যতা অর্জন করেছেন, কি কি বিষয়ে কি পরিমাণের অর্জন করেছেন, স্টেপগুলো কি কি ছিল, সেগুলো যদি আপনি ক্লিয়ার ভাবে জানেন, ইসলামিক ইকোনমিক্স উনি পৃথিবীর মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব। তো এখন এই যোগ্যতাটা, এই লাইনে, এই ফন্টটা উনি কোথায় কিভাবে অর্জন করেছেন, এটা অর্জন করতে গিয়ে তার রিলেটেড কি কি সাবজেক্ট ওনাকে পড়তে হয়েছে, কি কি বিষয় ওনাকে শিখতে হয়েছে, সেই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার ভাবে জানেন, এরপরে তার কাছাকাছি অথবা তার চেয়েও বড় কিছু হয়ে যেতে পারে। কিন্তু আপনি বড় একজন ফকিহ হবেন আর চোখ বন্ধ করে পড়া শুরু করে দিয়েছেন ফেকা,
তার মানে আপনি এমন করলেন যে আপনি ঢাকা যাবেন এটা মনে করলেন, আর এখান থেকে দক্ষিণ দিকে আপনার রওনা করে দিলেন, যাওয়া শুরু করলেন, আপনি ঢাকা চলে যাবেন, গায়ের জোরে ঢাকা চলে যাবেন। দেখবেন যে একটু পরে যে জঙ্গল আসতেছে, এরপরে আপনার নদী আসতেছে, এরপরে পুকুর আসতেছে, আপনি যা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি সকলেই যেভাবে যায় সেই রোডে যদি আপনি যান, সেই পলিসি অবলম্বন করেন, আপনার জন্য সহজ। তো জ্ঞান বিজ্ঞানের শাখায় এখন আপনি যেই শাখায় আপনি যেতে চান, সেই শাখায় দেখবেন যে হাজারো মানুষ তারা এই রোড দিয়ে অতিক্রম করেছে, রোডটা তারা তৈরি করে গেছে। সেই রুটটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তখন আপনার সেইভাবে যদি ফলো করেন, তাদের স্টেপগুলো ফলো করেন, আপনি তাদের মতো সাধারণত হয়ে যাবে। তো বিষয় হলো ফলো দ্য স্টেপ অফ ফেমাস রাইটার। প্রসিদ্ধ বিখ্যাত রাইটারদের স্টেপ, তাদের ধরন, শিক্ষা, যোগ্যতা, সাবজেক্ট কি কি শিখেছে এবং কি কি স্ট্রাগল করেছে, কি কি পলিসি অবলম্বন করেছে, সেই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। মনে হলো লেখক হওয়ার আবেগ আসলো, আর পড়া শুরু করে দিলেন, লেখা শুরু করে দিলেন, সেটা যুগ এখন আর ওভাবে নেই। আপনি সে যদি এইভাবে এলোমেলোভাবে আপনি অস্পষ্টভাবে যদি মেহনত করেন, তাহলে আপনার সাধারণত এই যুগে বড় কিছু করতে পারবেন না। আর সহজ বিষয় হলো, সব রাস্তা তৈরি করা আছে, জ্ঞানের সকল লাইনে মানুষ অতিক্রম করেছে, সেই স্টেপগুলো আপনি ফলো করলেই সহজে আপনি সেখানে পৌঁছতে পারবেন। তো সুতরাং ফলো দ্য স্টেপ অফ ফেমাস রাইটার। বিখ্যাত লেখক, বিখ্যাত কিন্তু বাংলাদেশের অনেক লেখক আছে যাদের বই কোনো কোয়ালিটিতে পড়ে না, তো তাদেরকে যদি অনুসরণ করেন তাহলে তাদের মতো হইতে পারবেন। কিন্তু ফেমাসকে যদি অনুসরণ করেন তাহলে ফেমাসদের মতন হইতে পারবেন। ঠিক আছে? তো এটা 7 নাম্বার বিষয় ছিল। আমি যে বিষয়গুলো এখানে আনছিলাম, হাউ ক্যান টেক প্রিপারেশন টু রাইট, এবং কিভাবে আপনি একটি বই লেখার ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করবেন। 7টি বিষয় আমি উল্লেখ করেছি। 1 নম্বর হলো, ফার্স্ট অফ অল ইউ শুড ডিসাইড ফর হুম ইউ উইল রাইট দ্য বুক। প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার জন্য বইটা লিখতেছেন। দ্বিতীয় হলো, ডিটারমিন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর সাবজেক্ট। আপনার সাবজেক্টের ভ্যালুটা কি সেটা ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে পরিষ্কারভাবে। 3 নম্বর হলো, ফাইন্ড আউট সিমিলার বুকস। আপনার সাবজেক্টের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একই সাবজেক্টের বিভিন্ন বই আপনার কালেক্ট করতে হবে। ইফ ইউ গেট সিমিলার বুক দেন ডিসাইড হোয়াট কাইন্ড অফ ভ্যালু ইউ উইল অ্যাড ইন ইউর বুক। আপনি যদি একই ধরনের বই পেয়ে যান, তাহলে আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনি নতুন কি দিতে যাচ্ছেন, নতুন কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন আপনার বইয়ে। 5 নাম্বার হলো, বিফোর স্টার্টিং ইউর বুক, বই লেখা শুরু করার পূর্বে ইউ শুড ডিসকাস উইথ পাবলিশার। আপনাকে অফকোর্স পাবলিশারের সাথে, প্রকাশকের সাথে বিস্তারিত আপনার ডিসকাস করতে হবে যে এই বইটার ভ্যালু কি, মার্কেট চাহিদা কি আছে, এই বিষয়গুলো অবশ্যই ডিসকাস করতে হবে এবং এর জন্য আপনার লেখক সম্মানটা অফকোর্স ক্লিয়ার করতে হবে তার সাথে। 6 নম্বর হলো, you should take 100% responsibilities about taking preparation. আপনাকে প্রস্তুতির ক্ষেত্রে, বই লেখার প্রস্তুতির ক্ষেত্রে 100% রেসপন্সিবিলিটিস, দায়িত্বশীল হতে হবে। 6 নম্বর হলো, ফলো দ্য স্টেপ অফ ফেমাস রাইটার। আপনার বিখ্যাত প্রসিদ্ধ লেখকদের পদাঙ্কন অনুসরণ করতে হবে। এরপরে, there are some big mistakes we have as a writer. There are some big mistakes we have as a writer. কিছু কিছু বড় বড় আপনার মিস্টেক, ভুল অথবা আপনার কি ভুলই বলে মিস্টেক আছে যেগুলি আমরা লেখক হিসেবে করে থাকি। 1 নম্বর হলো, we don't have study habit in specific subject. We don't have study habit in specific subject. নির্ধারিত সাবজেক্টে আমাদের ব্যাপক পড়াশোনার অভ্যাস নেই। নির্ধারিত সাবজেক্টে ব্যাপক পড়াশোনার অভ্যাস আমাদের নেই। এটা অনেক লেখকেরই আছে। মনে হলো একটা সাবজেক্টের বই লেখা, ওই বিষয়ে লিখে ফেলছে, কিন্তু নির্ধারিত একটা সাবজেক্টে দীর্ঘদিন যাবত পড়ে সেই বিষয়ে বিশদ একটা জ্ঞান অর্জন করে বইটা লেখা, এটার অভ্যাস
সাধারণত অনেক লেখকের মধ্যেই নেই। আবেগ আসে, একটা কনসেপ্ট মাথায় আসলো, থিম আসলো, আর লেখা শুরু হয়ে গেল। মানে যখন আসলো তখন থেকেই লেখা শুরু হয়ে গেল। ওইটা যে দীর্ঘ একটা সময় পড়াশোনা করবে, এটা বিভিন্ন সাইট জানবে এবং অনেক তথ্য সংগ্রহ করে এরপরে সে বইটা লিখবে। এটা সাধারণত বাংলাদেশের আমাদের অঙ্গনের অনেক লেখকই সাধারণত এই অভ্যাসটা আমাদের নেই। তো এটা একটা বড় মিস্টেক। দ্বিতীয়ত হলো, উই কান্ট সেট প্রায়োরিটি অ্যাবাউট স্টাডি সাবজেক্টস। আমরা অনেকে, সবাই না, অনেকেই স্টাডি সাবজেক্ট যা আছে, যা পড়ার বিষয় আছে, সেই বিষয়গুলোর মধ্যে প্রায়োরিটি সেট আপ করতে পারি না। মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, এই যে গুরুত্বের জায়গাটাকে আপনার তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ পড়ার সাবজেক্টগুলোর মধ্যে প্রায়োরিটি সেট আপ, এটা অনেকেই আমরা করতে পারি না। মনে করি সব সাবজেক্টই হয়তো সমান গুরুত্বপূর্ণ, মানে সেভাবে কোন বিষয়টা বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটা হালকা গুরুত্ব দিলেও চলবে, অথবা আমরা কিভাবে প্রায়োরিটি সেট আপ করবো স্টাডির ক্ষেত্রে, এটা আলাদা করে আমাদের অভ্যাসের মধ্যে ওভাবে নেই। তো সুতরাং আপনার স্টাডি, যে বিষয়ে স্টাডি করবেন আপনি, সে তৃতীয়ত হলো, উই স্টে অন কনভিকশন লেভেল, উই ডোন্ট অ্যালাউ আওয়ারসেলভস টু আন্ডারস্ট্যান্ড আদার্স পার্সপেক্টিভ। যে বিষয়টি নিয়ে লাহিড়ী সাহেব অনেকক্ষণ কথা বলেছেন এবং আমরা হালকা মধুর তর্কেও চলে গিয়েছিলাম। সেটি হলো, সবাই হাসেন না, উই স্টে অন কনভিকশন লেভেল। আমরা কনভিকশন লেভেলে অল টাইম থাকি। আমি যা বিশ্বাস করি, যেভাবে বিশ্বাস করি, এটাকে সর্বোচ্চ চূড়ান্ত ধরে অন্য কারো কোনো বিষয়ে, সেটা ধর্মের মূল বিষয় নাও হতে পারে, অন্য বিষয়ে, মানে সেই বিষয়ে শোনারই আগ্রহ রাখি না, সহ্য করি না। আমার বিশ্বাস, আমার মেজাজ এবং আমার ভিতরের যে থিওরি আছে, এটার সাথে 100% যার থিওরি মিলে, তখন আমরা খুশি হয়ে সাপোর্ট করি। এক চুল পরিমাণ এদিক সেদিক হয়ে গেলেই আমরা একেবারে তীব্রভাবে জ্বলে উঠি এবং আমরা মানুষের অনেকেরই যে আরেকজনের পার্সপেক্টিভ, আরেকজনের ভিউ, আরেকজনের অভিমত, সেটাকে একটু স্মুথ ভাবে, একটু নরম ভাবে বুঝে সুন্দরভাবে সেটার কাউন্টার দেওয়া, সুন্দরভাবে জবাব দেওয়া, উত্তর দেওয়া, এই জায়গায় আমরা যেতে চাই না। কিছু দেখেন মানুষ, আমি যদিও আপত্তিকর বিষয়গুলো আনতে চাই না, এরপরে কিছুদিন আগে দেখতেছি এখন ফেসবুকে হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ আছে। না, এক মিনিট, লেট মি ফিনিশ। আমি ওভাবে বলতেছি না। এখন বিষয় হলো, ওনারা ওনাদের অভিমত, ওনাদের স্টাইল, ওনাদের বিষয়গুলো উপস্থাপন করতেই পারেন, কিন্তু গোটা বক্তব্যের মধ্যে আমরা যারা আগে থেকে ধর্মচর্চা করে আসতেছি এই অঞ্চলে, আমাদের একটা নির্দিষ্ট ধরন আছে, সেভাবে চলে আসতেছে। তো আমাদের গুরুজন, আমাদের বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন, আমরা যারা আছি আলেম সমাজ, তাদের গোটা বক্তব্যের মধ্যে শুধুমাত্র একটা জিনিস পাওয়া যায় যে আলেম সমাজকে একেবারেই যথেষ্ট আপত্তিকর ভাষায় আপনার তাদেরকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা। ভাই, আপনি আপনার পার্সপেক্টিভ, আপনার অভিমত, আপনার ধরন, আপনার বিশ্বাস, এটা উপস্থাপন করতেই পারেন, কিন্তু আপনার সাবজেক্টই যদি এমন হয় যে এই গোষ্ঠীটার ব্যক্তিবর্গদেরকে ব্যক্তিগতভাবে আঘাত করা, তাহলে তো অফকোর্স আমি বলবো আপনি সুন্দর মানসিকতার মানুষ নন। অফকোর্স মানুষের এমন হওয়া উচিত। হ্যাঁ, বাংলাদেশে যেমন কিছুদিন আগে একটা মেয়ে, সে বলে দিচ্ছে সাবলীলভাবে, আমি পরকালে বিশ্বাস করিনি। এই কথাটা সে বলেছে, যদি না বলতো তাহলে তো সে তো এইরকমই থাকতো, তাই না? সে বলেছে, এটাতে আপনি তাৎক্ষণিকভাবে রিয়াকশনটা, তাকে জুতা মারা, তাকে গালি দেওয়া, এই জায়গায় না যেয়ে আপনি স্মুথলি তার সাথে আচরণে যেতে পারেন। আমরা যেতে পারি
যে বোন তুমি এটা কি বলতেছো, সমস্যা- আচ্ছা চলো তোমার সমস্যাটাকে আমরা সমস্ত ফিরে আসছে বলে হ্যাঁ, তাই সে ফিরেও আসছে। তো বিষয় হলো যে মারাত্মক কোনো কিছু একজন মানুষ বলেই দিতে পারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত থিওরিটিক্যাল ভাবে প্রত্যেক মানুষ ইকুয়াল হবে, ইট ইজ ইম্পসিবল। এভরিবডি সাপোর্ট ইউ, ইট ইজ ইম্পসিবল। এভরিবডি অ্যাকসেপ্ট ইউর থিওরি, ইট ইজ ইম্পসিবল। প্রত্যেক মানুষ আপনার থিওরিটা আপনার মতো করে মেনে নিবে, গোটা পৃথিবীর মানুষ। এটা পৃথিবীতে একসাথে কোনোদিন ছিল না একরকম, কেমন পর্যন্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন শরীফে বলেছেন, আকসারুন নাসি লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ বুঝে না। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা, তার প্রতি বিশ্বাস অধিকাংশ মানুষের নেই। তো বিষয় হলো আপনি যদি একজন মানুষ ভিন্ন মতের হতেই পারে, তো তার সাথে দ্বিমত পোষণ করার বিষয়টা সেখানেও একটা গ্রামারেটিক্যাল রুল থাকার দরকার, একটা গ্রামার থাকার দরকার। তার সাথে আমার ডায়লগে যাওয়ার, আপত্তি করার, তার সাথে এটা বিষয়টার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার একটা অবশ্যই রুল থাকা দরকার। কিন্তু কিছু কিছু নোংরামি দেখা যাচ্ছে বাংলাদেশে, এটা অবশ্য অনেকের ক্ষেত্রে আছে, আমাদের অনেক কোনো কোনো জাতিগোষ্ঠীকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে আঘাত করা, এটাই আমাদের কাজ এবং আমার জীবনের টার্গেট। এবং আমাদের সকল বক্তব্য এমন এমন কিছু অনেক ব্যক্তিবর্গকে দেখা যায়, এটা সুন্দর মানসিকতার প্রমাণ নয়। তো বিষয় হলো যে এই আপনার যেটা বলতেছিলাম কনভিকশন লেভেল, আপনার বিশ্বাসের, অফকোর্স প্রত্যেকেরই কনভিকশন লেভেল আছে, বিলিভের কনভিকশন লেভেল আছে, যে সে এমন একটা বিশ্বাস করে, যেমন আমার বিশ্বাসের কনভিকশন লেভেল আছে। আমি আল্লাহকে এক হিসাবে মানি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি, পরকালে বিশ্বাস করি, ফেরেশতা, যে ঈমানের শর্তগুলো। এখন কেউ যদি আমাকে এসে বলে যে আপনার এর বিপক্ষে দাওয়াত দেয়, আমি এই কথাটা শুনতেই রাজি না। এটা হলো আমার কনভিকশন লেভেল। মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কেউ ভিন্নভাবে কথা বলবে, এটা আমার শুনতেই আমি রাজি না, এটা আমার কনভিকশন লেভেল। প্রত্যেক মানুষেরই কনভিকশন লেভেল আছে, কিন্তু কনভিকশন লেভেলটা থাকা আবশ্যক। কিন্তু এমন না যে বিরুদ্ধে কেউ বলে ফেললে অথবা আপনার অভিমতের বিরুদ্ধে বলে ফেললে চট করে এমন আচরণ দেখাইতে হবে যেটা যথেষ্ট হাইওয়ানি আচরণ হয়, জানোয়ারের মতো আপনি আক্রমণ করে ফেলেন। নো, এটা মানবিক আচরণ হওয়া দরকার, এটা সমাধানে যাওয়া দরকার, সুন্দর উপস্থাপন, ডায়লগ, এরপর ডিসকাশনে যেতে পারে। তো আমি বলতেছি যে অন্যদের পার্সপেক্টিভ কে বোঝা, মূল্যায়ন করা এবং সেই উপযুক্ত পদ্ধতিতে তাকে কাউন্টার দেওয়া, এটা লেখকের অফকোর্স জরুরি বিষয়। যে চট করে আপনি চেতে গেলেন, এরপরে আপনি এমন ভাষায় আক্রমণ করলেন যেটা লোয়ার ক্লাস মানুষের আপনার বিষয়, আমরা অনেকটা বস্তি টাইপের গালগালাজ বলে থাকি। তো এটা লেখকের শোভা হয় না। তো বিষয় হলো আমাদের মধ্যে চমৎকার উপস্থাপন শরীফ মোহাম্মদ সাহেবকে দেখে, কি অসাধারণ উপস্থাপন। আপনি আপত্তিকর বিষয় উনি একমত না, কিন্তু সেখানে ওনার উপস্থাপনের যে গ্রামার, বাংলাদেশে একেবারে সকল সর্বমহলের মধ্যে উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শরীফ মোহাম্মদ, জেনারেল মানুষেরাও এত ভারসাম্যপূর্ণভাবে কাউন্টার দেওয়া যায়, এত স্মুথলি, এতটুকু সুন্দরভাবে একটা বিষয়কে কাউন্টার দেওয়ার উপস্থাপনার ক্ষেত্রে, এটা বাংলাদেশে আমি মনে করি, ব্যক্তিগত অভিমত, আমি মনে করি শরীফ মোহাম্মদ সাহেব দৃষ্টান্ত হয়ে থাকবেন। এবং ওনাকে এই ব্যাপারে বাংলাদেশের সকল মানুষের শরীফ মোহাম্মদ সাহেবকে এই ব্যাপারে ফলো করার দরকার, এই স্টাইলটা মেনটেন করার দরকার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ভিন্ন অভিমতের মানুষ থাকবে, এর অর্থ এই নয় যে তাকে এমনভাবে আক্রমণ করা যেটা মানবিক গ্রামারের বাইরে যায়। আমি যেহেতু লাইভে আছেন আব্দুল্লাহ সাহেব, আমি এটা জোর দাবি করি, শরীফ মোহাম্মদ সাহেবের যে উপস্থাপন, অন্যের চিন্তাকে মূল্যায়ন করে, তার ব্যক্তিগত ব্যক্তিত্বকে মূল্যায়ন করে এবং তাকে যথাযথ মানবিক সম্মান বজায় রেখে তার চিন্তার যে উনি দ্বিমত পোষণ করার যে চমৎকার যে দৃষ্টান্ত, এটা আমাদের শেখার দরকার, সব গোটা বাঙালি জাতির শেখার দরকার।
তো সুতরাং লেখালেখির ক্ষেত্রে লেখকের আপনার অন্যের পার্সপেক্টিভ বোঝা, সহ্য করা, উপস্থাপন, কাউন্টার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভদ্র হইতে হবে। এটা আরেকটা বিষয় শেষ, যদিও এটা অনেক লম্বা বিষয়। আমি why most of writers become unsuccessful, কেন ম্যাক্সিমাম লেখক সাকসেসফুল হয় না? বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বি রাইটার। কেননা তারা আসলে লেখক হতে চায় না। কেউ যদি চায় একটা কিছু গোটা অস্তিত্ব দিয়ে চায়, সে শুধু এটাই চায়, এটা তো না হওয়ার কিছু না। দেখেন আমাদের, আমি লাস্টের একটা মানে বলতেছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে এমন একটা দৃষ্টান্ত আছে, গোটা মোটিভেশনাল স্পিচ, মোটিভেটর যারা আছে কিয়ামত পর্যন্ত এর চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কেউ বেরও করতে পারবে না উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি তো নবী হিসাবে এসেছেন, কিন্তু ওনার যে রিসালাত ওনার উপরে এসেছে সেটা তাবলীগ করা, সেটা প্রচার করা ওনার দায়িত্ব। উনি এতিম, গোটা আরব জাতির বিরুদ্ধে এবং নেতারা সকলের বিরুদ্ধে, গোটা আরব জাতি একেবারেই তার বিরুদ্ধে। উনি এতিম এবং দুর্বল। উনি প্রচার শুরু করলেন তাদের প্রধান যেই জায়গা বিশ্বাসের, সেটার বিরুদ্ধে। এখন সবাই অনেকভাবে চেষ্টা শুরু করেছে থামানোর জন্য, চেষ্টা হয়নি। ঘটনাটা আপনারা জানেন, তাকে ডেকে আনা হলো তার চাচা মাধ্যমে। এরপরে বলা হলো যে তুমি কি চাও? সুন্দরী নারী চাও? আরব দেশের যত সুন্দরী নারী আছে তার মধ্যে তোমার জন্য যাকে বিয়ে করতে চাও আমরা দেবো। নেতা হইতে চাও? নেতা বানাই দেবো। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেবো। লিডার হইতে চাও? দিয়ে দেবো। উনি কি বললেন? মুহাম্মদ যদি বেঁচে থাকে তাহলে ইসলাম আমি যেটা প্রচার করতেছি সেটা প্রতিষ্ঠা হবেই। আসলে কথাটা বাংলায় এইভাবে বলা, এটা আসলে এইভাবে বলতে হবে যে হয়ে গেছে। আর যদি মুহাম্মদ মারা যায় তাহলে এই ইসলাম প্রচার করতে করতে রাস্তায় মারা যাবে, করতে করতে মারা যাবে। তোমরা কি প্রলোভন দেখাচ্ছ আমাকে? আকাশের চাঁদ যদি আমার ডান হাতে এনে দাও, সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, এরপরেও মুহাম্মদ যেটা করতেছে এটা ছাড়বে না। মুহাম্মদ যদি জিন্দা থাকে তাহলে ইসলাম জিন্দা হবেই। যদি মারা যায় তাহলে জেনে রাখো জিন্দা করতে করতে রাস্তায় মারা যাবে। এটা হলো রিসালাতুর রাসূল। রিসালা মানে কি? রিসালা মানে কি? দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর থাকা উচিত। এটাকে আধুনিক ভাষায় বলে গোল, এইম অফ লাইফ, গোল অফ লাইফ। প্রত্যেকের লাইফের জন্য সে যদি এই গ্রামারটা যদি অ্যাপ্লাই করে, আমি যদি বেঁচে থাকি তাহলে এই বিষয়টা বাস্তবায়ন হবেই। যদি মারা যায় তাহলে এটা বাস্তবায়ন করতে করতে মারা যাব। এর মাঝখানে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা আমাকে ঠেকাতে পারবে না। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আসে সেটা ভিন্ন কথা, যদি বেঁচে থাকি তাহলে এটা বাস্তবায়ন হবেই। এই যে আপনার একটা রিসালাতুল হায়াত বাস্তবায়নের দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে আছে। মোটিভেশনাল লেকচারার পৃথিবীতে কেমন পর্যন্ত যারা আসবে, এই উদাহরণের চেয়ে শক্তিশালী উদাহরণের আর কোনোদিন খুঁজে বের করতে পারবে না। একটা মানুষ তার রিসালা বাস্তবায়নের জন্য এমন কথা বলতে পারেন যে আকাশের চাঁদ, সূর্য যদি ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, এরপরেও আমি যা করতেছি এটা তো ছাড়বই না, বরং আমার এটা প্রকাশ হওয়ার সাথে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি বেঁচে আছি তো এটা প্রকাশ হবেই। তো কেউ যদি লেখক হতে চায়, বিষয়টা যদি এভাবে নেয় যে আমি
লেখক হবই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন লেখক হবই যদি আমি বেঁচে থাকি। আর যদি মারা যায় তাহলে সর্বোচ্চ চেষ্টা করা অবস্থায় মারা যাবো, তাহলে তো এখানে না হওয়ার কোনো পসিবিলিটি নাই। আমরা আসলে এভাবে চাই না, লাইফকে এভাবে জানি না, বুঝি না। আমরা অপশনালভাবে চাই, লেখালেখিটা আমার ইচ্ছা বলে। তাহলে কি করতেছেন বলেছেন, আরেকটা জব খুঁজতেছি অথবা এই কাজটা করতেছি, পাশাপাশি লেখালেখি করব। তাহলে আপনি ওই মার্কা লেখক হবেন যে মার্কা লেখক অনেকে আছে এখন, যেটা তার খাবারও চলে না, আবার তার ওই চাকরিও আপনার তাকে সঠিক দিচ্ছে না, আবার লেখালেখি দেওয়াও চলতেছে না। তো এখন ঘটনা হলো আপনার টোটাল বিসর্জন, চ্যালেঞ্জ 100%, যেটা আরেকটা উদ্ধৃতিতে আসতে পারে। যেমন এটা ফিগারেটিভ সিম্বল হিসাবে, যেমন লাইলি মজনুর ঘটনা। মজনুকে যদি জিজ্ঞাসা করা যায়, মজনু খেয়েছ, বলবে লাইলি। মজনু ঘুমিয়েছ, বলবে লাইলি। বলবে যে মজনু বলে যে লাইলির গলি থেকে বের হয়ে আসা কুকুরের পায়ে না যেই জায়গাতে পা পড়ছে ওই জায়গাগুলোতে চুমা দিছে। কেন? বলে যে এই কুকুরটা মজনুর গলি না লাইলির গলি থেকে এসেছে। কোনো মানুষ যদি তার পুরো অস্তিত্বের মধ্যে কোনো বিষয়ের ভালোবাসা এভাবে লালন করে যেভাবে মজনু লাইলির ভালোবাসা লালন করেছে, সেই বিষয়টা অর্জন না হওয়ার কোনো সুযোগ পৃথিবীতে নেই। খোদা নিজে গ্যারান্টি দিতেছে, ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা।